আচ্ছা, স্ক্রিন ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে, ঠিকঠাক দেখা যাচ্ছে সবার? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। একদম। তো আজকে আমরা শুরু করব কি দক্ষিণ ভারতের নদ নদী, পেনিনসুলার রিভার। এর আগের দিন বা এর আগের ক্লাসগুলোতে আমরা হিমালয়ান রিভার অর্থাৎ উত্তর ভারতের নদীগুলো নিয়ে আমরা একদম বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম, তাই তো? তো আজ আমরা শুরু করব কি দক্ষিণ ভারতের রিভারগুলো নিয়ে, অর্থাৎ পেনিনসুলার রিভার, অর্থাৎ মালভূমি। পেনিনসুলার মানে কি? পেনিনসুলার মানে বলতে পারি মানে উপদ্বীপীয় যে মালভূমি অঞ্চলটা রয়েছে, সেই উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো নিয়ে আমরা কিন্তু আজ আলোচনা করব, বা দক্ষিণ ভারতের নদীগুলো নিয়ে আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমি যেদিন প্রথম ক্লাস যেদিন আমি নিয়েছিলাম সেদিন এই দক্ষিণ ভারতের নদীগুলোকেই আবার দুটো ভাগে ভাগ করেছিলাম, তাই তো? দক্ষিণ ভারতের নদীগুলোকেই আবার দুটো ভাগে ভাগ করেছিলাম। কি কি সেই দুটো ভাগ? একটা হচ্ছে কি ওয়েস্ট ফ্লোরিং অর্থাৎ পশ্চিম বাহিনী নদী, আর একটা হচ্ছে কি ইস্ট ফ্লোরিং অর্থাৎ পূর্ব বাহিনী নদী। একটা পূর্ব বাহিনী নদী আর একটা পশ্চিম বাহিনী নদী, এই দুই ভাগে কিন্তু আমরা ভাগ করেছিলাম। তাহলে দক্ষিণ ভারতের যে নদীগুলো রয়েছে, দেখুন এই যে ম্যাপে আমি দেখিয়েছি, এটা হচ্ছে কি দক্ষিণ ভারত, এর উপরে তো উত্তর ভারত ছিল। উত্তর ভারতের নদীগুলো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে দক্ষিণ ভারতের নদীগুলো, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা কি, একটা হচ্ছে পশ্চিম বাহিনী আর একটা হচ্ছে কি পূর্ব বাহিনী, ওয়েস্ট ফ্লোরিং বা পশ্চিম বাহিনী বা পশ্চিম দিকে প্রবাহিত নদী, পশ্চিম বাহিনী। পশ্চিম বাহিনী পশ্চিম বাহিনী নদী কোনগুলো? যে নদীগুলোর মানে প্রবাহ যাত্রা হচ্ছে পশ্চিম দিকে, যে সমস্ত নদীগুলোর প্রবাহ যাত্রা হচ্ছে পশ্চিম দিকে, সেই সমস্ত নদীগুলোকে আমরা বলবো পশ্চিম বাহিনী নদী। বা যে সমস্ত নদীর প্রবাহ যাত্রা হচ্ছে আরব সাগরে অর্থাৎ আরবিয়ান সিতে, সেই সমস্ত নদীগুলোকে আমরা কি বলবো? পশ্চিম বাহিনী নদী। তাহলে পশ্চিম বাহিনী নদীর মধ্যে কি কি নদী আমরা পড়বো? দেখুন, একটা হচ্ছে কি নর্মদা, এই হচ্ছে একটা নদী, একটা হচ্ছে নর্মদা, এটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। এখানে রয়েছে তাপি বা তাপ্তি, ঠিক এই জায়গায় রয়েছে একটা নদী, সেটা হচ্ছে কি মাহি নদী, মাহি। আর একটা যেটা রয়েছে এখানে রয়েছে সেটা হচ্ছে কি সবরমতী, সবরমতী। আর একটা যেটা নদী রয়েছে সেটা কি সবরমতী। তাহলে এই চারটে আমাদেরকে পড়তে হবে। এইগুলো হচ্ছে কি পশ্চিম বাহিনী নদী অর্থাৎ পশ্চিম দিকে প্রবাহিত নদী। আর ইস্ট ফ্লোরিং অর্থাৎ যেগুলো পূর্ব বাহিনী নদী, পূর্ব বাহিনী নদী আমরা কোনগুলোকে বলবো? যে সমস্ত নদীর প্রবাহ যাত্রা হচ্ছে পূর্ব দিকে, বা আমরা বলতে পারি যে সমস্ত নদীর মোহনা হচ্ছে এই বে অফ বেঙ্গলে, সেই সমস্ত নদীকে আমরা কি বলবো? ইস্ট ফ্লোরিং বা পূর্ব বাহিনী নদী। তাহলে পূর্ব বাহিনী নদীর মধ্যে আমাদেরকে কোনগুলো পড়তে হবে? একটা হচ্ছে মহানদী, এটা হচ্ছে একটা পূর্ব বাহিনী নদী। গোদাবরী, এটা হচ্ছে একটা পূর্ব বাহিনী নদী। কৃষ্ণা, এটা হচ্ছে একটা পূর্ব বাহিনী নদী। আর এই যে কাবেরী, এই হচ্ছে একটা পূর্ব বাহিনী নদী। তাহলে এই চারটে নদী হচ্ছে পূর্ব বাহিনী নদী। আর পশ্চিম বাহিনী নদী কোনগুলো? পশ্চিম বাহিনী নদীগুলো হচ্ছে নর্মদা, তাপি, মাহি আর সবরমতী। এই চারটে হচ্ছে পশ্চিম বাহিনী নদী। আজ আমরা আলোচনা করব কি এই পশ্চিম বাহিনী যে নদীগুলো রয়েছে, এই পশ্চিম বাহিনী নদীগুলোকে নিয়ে। তো নদীগুলো আলোচনা করার আগে আমাদেরকে আরও দুটো জায়গায় একটু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কারণ এই জায়গা দুটো থেকে প্রশ্ন এসে থাকে। কেমন ধরনের প্রশ্ন আসে? এই যে ইস্ট ফ্লোরিং যে নদীগুলো রয়েছে অর্থাৎ পূর্ব বাহিনী যে নদীগুলো রয়েছে, পূর্ব বাহিনী যে নদীগুলো রয়েছে, পূর্ব বাহিনী নদী কোনগুলো? এই যে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এগুলো হচ্ছে পূর্ব বাহিনী নদী। এই যে পূর্ব বাহিনী নদীগুলো এরা কি তৈরি করে? এরা বদ্বীপ তৈরি করে অর্থাৎ ডেল্টাজ, তাই তো? এরা বদ্বীপ তৈরি করে অর্থাৎ এই যে চারটে নদী, এই চারটে নদী কি তৈরি করে? ডেল্টা তৈরি করে, ডেল্টা। এবার এখানে প্রশ্ন হচ্ছে কি ডেল্টা, কেন এরা ডেল্টা তৈরি করে? আর পশ্চিম বাহিনী যে নদীগুলো রয়েছে, এই পশ্চিম বাহিনী যে নদীগুলো এরা কি তৈরি করে বলুন তো? এরা তৈরি করা হচ্ছে এস্চুয়ারি, ESTUARY,
এস্চুয়ারি তৈরি করে। আচ্ছা, এটাকে বাংলায় কি বলা হয় জানা আছে কারোর? এস্চুয়ারি মানে বাংলায় কি বলা হয় এটাকে? আচ্ছা, এই এস্চুয়ারি বলতে আমরা খাড়ি বলতে পারি, খাড়ি বা মোহনা। মানে বাংলা টার্ম যদি বাংলাতে যদি আমরা ট্রান্সলেট করি ঠিক এই ধরনের মানেগুলো আমরা পাবো। তাহলে এই যে পশ্চিম বাহিনী যে নদীগুলো রয়েছে তারা কি তৈরি করছে? এস্চুয়ারি তৈরি করছে। আর যেগুলো পূর্ব বাহিনী নদী তারা কি তৈরি করছে? ডেল্টা তৈরি করছে। কেন ডেল্টা তৈরি করছে আর এরা কেনই বা এস্চুয়ারি তৈরি করছে, এবার এটা নিয়ে আমরা একটু কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করব। এই যে নদীগুলো অর্থাৎ যেগুলো পূর্ব বাহিনী নদী, এই পূর্ব বাহিনী নদীগুলোর উৎপত্তি যদি দেখেন, সমস্ত নদীগুলোর উৎপত্তি হচ্ছে এই পশ্চিম দিকে। এই পশ্চিম দিকে দেখুন গোদাবরীর উৎপত্তি ঠিক এই জায়গায়, মহানদীর উৎপত্তি এইদিকে, কৃষ্ণার উৎপত্তি এখানে, কাবেরীর উৎপত্তি এখানে। মানে সমস্ত নদীগুলোর উৎপত্তি যদি দেখেন সব পশ্চিম দিকে। মানে ভারতবর্ষের ম্যাপটা যদি দেখেন, ভারতবর্ষের ম্যাপের ঠিক পশ্চিম দিকে কিন্তু এই সমস্ত নদীগুলোর কিন্তু উৎপত্তি। তাহলে এই পশ্চিম দিকে উৎপত্তি লাভ করে নদীগুলো কোন দিকে বয়ে গেছে? বয়ে গেছে হচ্ছে পূর্ব দিকে বয়ে গেছে, তাই তো? তাহলে এই জায়গা থেকে আমি যদি একটা প্রশ্ন করি আর কি, তাহলে আমাদের যে ভারতবর্ষ, তাহলে এই ভারতবর্ষের যে ভূমির যে ঢালটা সেটা বলুন তো কোন দিক থেকে কোন দিকে? ভূমির ঢালটা কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে। একদম। পূর্ব থেকে পশ্চিম না? আচ্ছা, পূর্ব থেকে পশ্চিম দিকে স্যার কি করে? স্যার ওই দিক দিয়ে তো যাচ্ছে। পশ্চিম থেকে পূর্ব দিকে। হ্যাঁ ম্যাডাম বলুন। পশ্চিম থেকে পূর্ব দিকে। একদম। আমাদের ভারতবর্ষ যেটা মানে ভারতবর্ষের যে দক্ষিণ দিক, সেই দক্ষিণ দিকে ভূমির যে ঢালটা সেটা হচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। এই দিকটা কি? এই দিকটা হচ্ছে পশ্চিম দিক। পশ্চিমের মালভূমি অঞ্চল, রাইট রাইট। হ্যাঁ, এদিকটা হচ্ছে পশ্চিম দিক, এদিকটা হচ্ছে কি পশ্চিম দিক, এদিকটা হচ্ছে কি পূর্ব দিক। তাহলে ভূমির ঢালটা কোন দিকে? ভূমির ঢালটা হচ্ছে এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। অর্থাৎ আপনি যদি এই জায়গা থেকে যদি আপনি যাত্রা শুরু করেন, মনে করুন আপনি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, আপনি এই জায়গায় যদি দাঁড়িয়ে রয়েছেন, আপনি যদি যাত্রা যদি শুরু করেন মানে ঠিক মহারাষ্ট্র, তারপর কি রয়েছে এখানে কর্ণাটক বরাবর যদি যাত্রা শুরু করেন, আপনার যাত্রাকালে আর কি আপনার কষ্ট বেশি হবে, অর্থাৎ আপনার হাঁটতে বেশি কষ্ট হবে। কিন্তু এই যে কৃষ্ণা নদীর যে জায়গায় উৎপত্তি হয়েছে অর্থাৎ বেঙ্গালুরু বা কর্ণাটক, মহারাষ্ট্র, এই জায়গা থেকে যদি আপনি যাত্রা শুরু করেন, আপনি যদি এই অন্ধ্রপ্রদেশের দিকে যদি আসেন অর্থাৎ বে অফ বেঙ্গলের দিকে যদি আসেন, আপনার যাত্রাকালে আর কি পরিশ্রম কিন্তু অল্প হবে। অর্থাৎ এই যে ভারতের যে দক্ষিণ দিক, এই দক্ষিণ দিকে ভূমির যে ঢালটা এটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। অর্থাৎ আরও সহজভাবে যদি বলি, আপনি মনে করুন এই জায়গায় যদি 2 বালতি যদি জল যদি ঢেলে দেন আর কি, জলটা ঠিক এই পূর্ব দিকেই গড়িয়ে আসবে, দিয়ে এসে কোথায় পড়বে? এই বঙ্গোপসাগরে এসে পড়বে। যদিও 2 বালতি জলে কিছুই হবে না, ওখানেই থেকে যাবে। হ্যাঁ, কিন্তু ভূমির যে ঢালটা সেটা হচ্ছে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে। সেই জন্যই দেখুন মানে দক্ষিণ ভারতের অধিকাংশ নদীগুলো মানে মূল যে সমস্ত নদীগুলো রয়েছে, এই নদীগুলো কিন্তু দেখুন প্রত্যেকটা নদী পশ্চিম দিকে উৎপত্তি লাভ করেছে, পশ্চিম দিকে উৎপত্তি লাভ করে গিয়েছে কোথায়? এই পূর্ব দিকে গিয়ে পতিত হয়েছে বা পূর্ব দিকে গিয়ে মিশে গেছে। কোথায় মিশেছে? বে অফ বেঙ্গলে। এবার এই যে জায়গার অর্থাৎ এখানে যে সমস্ত মৃত্তিকা বা এখানে যে সমস্ত শিলা, এগুলো হচ্ছে কি নরম বা নরম ধাতু দিয়ে তৈরি বা নরম এগুলো। তারই কারণে আর কি এই যে নদীগুলো কি তৈরি করেছে? ডেল্টা তৈরি করেছে, ডেল্টা বা বদ্বীপ তৈরি করেছে। মানে নদীগুলো যখন এসেছে, মনে করুন এই যে গোদাবরী নদী যখন এসেছে, তখন নদী আসার পর যখন মোহনাতে অর্থাৎ বে অফ বেঙ্গলে যখন মিশবে নদীটা, তখন নদীটা অনেকগুলো শাখায় ভাগ হয়ে যায়। অনেকগুলো শাখায় ভাগ হয়ে গিয়ে এই নদীটা গিয়ে কোথায় মিশেছে? বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এর ফলে কি হয়েছে? তার আশেপাশে এই যে এই সমস্ত অঞ্চলে বিভিন্ন ডেল্টা গঠিত হয়েছে, বিভিন্ন ডেল্টা গঠিত হয়েছে। প্রশ্ন আসে যে এই সমস্ত মানে কোনো একটা নদীর নাম দিয়ে বলবে এই নদীটি কি ডেল্টা গঠন করে কি করে না, বা এই নদী ডেল্টা করেছে কি করেনি, এমনভাবে কিন্তু প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। আর পশ্চিম বাহিনী যে নদীগুলো, দেখুন পশ্চিম বাহিনী নদীগুলো যেগুলো রয়েছে আর কি, কী কী রয়েছে পশ্চিম বাহিনী নদীর মধ্যে? একটা নর্মদা রয়েছে, তাপ্তি রয়েছে, এটা হচ্ছে কি তাপ্তি নদী বা তাপি নদী, তাপি নদী।
তাহলে নর্মদা, তাপি, মাহি, সবরমতী, এই 4টে নদী রয়েছে। এই যে 4টে নদী, এই 4টি নদীর মধ্যে যদি নর্মদার যদি উৎপত্তি দেখেন, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বর্ডারে উৎপত্তি হয়েছে। তাপ্তি নদীর উৎপত্তি যদি দেখেন তাহলে মধ্যপ্রদেশে উৎপত্তি হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এই নদীগুলো কেন বঙ্গোপসাগরে এলো না? নদীর উৎপত্তি তো দেখুন মধ্যপ্রদেশে বা ছত্তিশগড়ের বর্ডারে, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বর্ডারে, তাহলে নদীগুলো কেন এদিকে প্রবাহিত হলো না? নদীগুলো কেন এদিকে প্রবাহিত হলো না, জানা আছে কারোর? ওখানে একটা পাহাড় আছে স্যার। একদম ঠিক আছে, কেননা এর পরে যদি পিডিএফটা দেখেন, এই হচ্ছে, হ্যাঁ, মধ্যপ্রদেশে রয়েছে কি বিন্ধ্যা রেঞ্জ, অর্থাৎ বিন্ধ্যা পর্বতশ্রেণী, আর তার নিচে রয়েছে কি সাতপুরা পর্বতশ্রেণী। এই যে পুরো দেখুন একটু একটু ছোপ ছোপ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কি বিন্ধ্যা পর্বতশ্রেণী, আর তার ঠিক নিচে রয়েছে কি সাতপুরা পর্বতশ্রেণী। সাতপুরা পর্বতশ্রেণী দেখুন, এই যে দুটো পর্বতশ্রেণী, এই দুটো পর্বতশ্রেণীর মাঝেই উৎপত্তি লাভ করেছে কে? এই নর্মদা নদী। এই যে নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে? অমরকণ্টক থেকে। মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের যে বর্ডার, সেখানে রয়েছে কি মহাকাল হিলস। মহাকাল হিলসের অমরকণ্টক যে মালভূমি, সেই অমরকণ্টক মালভূমি থেকে কিন্তু নর্মদা নদীর উৎপত্তি। সেই জন্য দেখুন নর্মদা নদী কিন্তু আর এই যে পশ্চিম দিকে বলছি কেন, পূর্ব দিকে কিন্তু প্রবাহিত হতে পারেনি। মানে এই যে পাহাড় রয়েছে আর কি, এই পাহাড় কেন বলছি, পর্বত, এই যে পর্বত রয়েছে, এই পর্বতের যে ঢাল, এই ঢাল হচ্ছে কিন্তু পশ্চিম দিকে, অর্থাৎ এই যে গালফ অফ খাম্বাতের দিকে। তো নর্মদা নদীটা ওই অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করে এই গালফ অফ খাম্বাতের দিকেই কিন্তু প্রবাহিত হয়েছে, পূর্ব দিকে কিন্তু প্রবাহিত হতে পারেনি। আর এদিককার যে সমস্ত মৃত্তিকা বা সেডিমেন্ট যেগুলো অনেকটা শক্ত আর কি, সেই জন্য কি হয়েছে, এখানে কোনো রকম কোনো বদ্বীপ কিন্তু তারা গঠন করতে পারেনি। এখানে তারা কি গঠন করেছে? এস্চুয়ারি গঠন করেছে, অর্থাৎ নদীগুলো এসে, এই যে নদীগুলো ঠিক এইভাবে এসে খাম্বাত যে উপসাগর রয়েছে, খাম্বাত উপসাগরে মিশে গেছে। তা দেখুন আমরা কোন কোন জায়গা দুটো আলোচনা করলাম। আমরা আজকে দক্ষিণ ভারতের নদ নদী আলোচনা করছি। তো দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করলাম নদ নদীগুলোকে। একটা হচ্ছে কি পশ্চিম বাহিনী নদী, একটা হচ্ছে কি পূর্ব বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদী কোনগুলোকে বলবো? যে সমস্ত নদীগুলির মোহনা হচ্ছে এই আরব সাগরে, সেগুলোকে আমরা বলবো পশ্চিম বাহিনী নদী। আর যে সমস্ত নদীগুলির মোহনা হচ্ছে বঙ্গোপসাগরে, সেই সমস্ত নদীগুলোকে আমরা বলবো পূর্ব বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদীগুলো এস্চুয়ারি বানায়, আর পূর্ব বাহিনী নদীগুলো ডেল্টা বানায়। আজ আমরা আলোচনা করব এই পশ্চিম বাহিনী নদীগুলো নিয়ে। তাহলে পশ্চিম বাহিনী নদীর মধ্যে প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি নর্মদা রিভার। পশ্চিম বাহিনী নদীর মধ্যে, হ্যাঁ স্মিতা ম্যাডাম বলুন। হ্যাঁ, প্রথম থেকে একটু বলেন তো, মানে প্রচুর নেটওয়ার্ক ডিস্টার্ব ছিল, বুঝতে পারলাম না কিছু। একটু প্রথমটুকু স্যার। আচ্ছা সৈকত স্যার বলুন। হ্যালো হ্যাঁ স্যার বলুন। বলছিলাম স্যার, ওই যে ভারতবর্ষের আমাদের যে পূর্ব উপকূলটা রয়েছে স্যার, ওটা সমতল, তাই স্যার বদ্বীপ সৃষ্টি হয়েছে, কিন্তু পশ্চিম উপকূলটা প্রায় স্যার খাড়া, তার জন্য স্যার বদ্বীপ সৃষ্টি হতে পারেনি। হ্যাঁ একদম, মানে আর ওখানকার যে সেডিমেন্ট বা সেখানকার যে রকগুলো রয়েছে মানে অনেকটা শক্ত আর কি, সেই জন্য ওই যে নদীগুলো বেশি পলি সঞ্চয় করতে পারেনি আর কি। বা পূর্ব উপকূলের নদীগুলো স্যার শাখা নদী আর উপনদীর সংখ্যা বেশি, কিন্তু পশ্চিম উপকূলের নদীগুলোর এতটা নেই স্যার। একদম স্যার, শাখা নদী এবং উপনদীর সংখ্যা বেশি, কিন্তু পূর্ব উপকূলের নদীগুলো শাখা নদী এবং উপনদীর সংখ্যাগুলো বেশি নয়, কম। আচ্ছা আরও একবার বলছি, হ্যাঁ আমরা আজকে আলোচনা করছি কি দক্ষিণ ভারতের নদ নদী বা পেনিনসুলার রিভার। দক্ষিণ ভারতের নদ নদীগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে কি পশ্চিম বাহিনী নদী আর একটা হচ্ছে কি পূর্ব বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদী আমরা কোনগুলোকে বলবো? যে সমস্ত নদীর প্রবাহ যাত্রা হচ্ছে পশ্চিম দিকে, এদিকটা তো পশ্চিম দিক তাই না, এদিকটা হচ্ছে পূর্ব দিক। তাহলে যে সমস্ত নদীগুলোর প্রবাহ যাত্রা হচ্ছে এই পশ্চিম দিকে, সেই সমস্ত নদীগুলোকে আমরা বলবো কি পশ্চিম বাহিনী নদী। বা আমরা আলাদাভাবে যদি বলি, যে সমস্ত নদীগুলো এই আরব সাগরে এসে মিশেছে সেই সমস্ত নদীগুলোকে আমরা বলবো
পশ্চিম বাহিনী নদী। তাহলে পশ্চিম বাহিনী নদীর মধ্যে আমাদেরকে কি কি পড়তে হবে? একটা নর্মদা পড়তে হবে, একটা তাপ্তি পড়তে হবে, নর্মদা, তাপ্তি, মাহি আর সবরমতী। সবরমতী এই চারটে নদী আমাদেরকে পড়তে হবে পশ্চিম বাহিনী নদীর মধ্যে। আর পূর্ব বাহিনী নদী কোনগুলো? পূর্ব বাহিনী নদী আমরা সেই নদীগুলোকেই বলবো যে নদীগুলো যে নদীগুলোর প্রবাহ যাত্রা হচ্ছে এই পূর্ব দিকে, যে নদীগুলোর প্রবাহ যাত্রা হচ্ছে এই পূর্ব দিকে। বেঙ্গলে মিশেছে। বা আমরা যদি আর একটু আলাদা করে যদি বলি, যে সমস্ত নদীগুলো এই বঙ্গোপসাগরে এসে মিশেছে সেই নদীগুলোকে আমরা কি বলবো? পূর্ব বাহিনী নদী। পূর্ব বাহিনী নদীর মধ্যে আমাদেরকে কোনগুলো পড়তে হবে? একটা এই মহানদীকে পড়তে হবে, মহানদী, একটা মহানদী পড়তে হবে, একটা গোদাবরী পড়তে হবে, মহানদী, গোদাবরী আর কৃষ্ণা, কৃষ্ণা আর কাবেরী, কৃষ্ণা আর কাবেরী। এই চারটে নদী আমাদেরকে পড়তে হবে পূর্ব বাহিনী নদীর মধ্যে। এবার এখানে আমি আর একটা জিনিস বোঝালাম, কি বোঝালাম? এই যে পূর্ব বাহিনী আর এই যে পশ্চিম বাহিনী, এই যে দুটো ভাগে আমরা ভাগ করলাম, এখানে পূর্ব বাহিনী যে নদীগুলো রয়েছে অর্থাৎ মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই নদীগুলো কি তৈরি করে বলুন তো? এই নদীগুলো ডেল্টা তৈরি করে। এই যে ডেল্টা হচ্ছে ঠিক এইরকম, মানে নদীগুলো যখন আর বঙ্গোপসাগরে এসে মেশে তখন নদীগুলো বিভিন্ন শাখায় ভাগ হয়ে যায়। নদীগুলো বিভিন্ন শাখায় ভাগ হয়ে গিয়ে কি করে? এই বঙ্গোপসাগরে এসে মেশে। এর ফলে কি হয়? এর মাঝে মাঝে বিভিন্ন বদ্বীপ তৈরি হয়। এর মাঝে মাঝে কি হয়? বিভিন্ন বদ্বীপ, বা যেটাকে আমরা বলছি ডেল্টা, অনেক ডেল্টা তৈরি হয়। এবার কেন ডেল্টা তৈরি হয়? কেননা এই যে নদীগুলো রয়েছে এই নদীগুলোর উপনদী, শাখা নদী অনেক রয়েছে, বা এখানে যে সমস্ত সেডিমেন্ট বা এখানে যে সমস্ত মৃত্তিকা বা শিলা রয়েছে তারা নরম শিলা, সেই জন্য এই মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এই নদীগুলো সেই সমস্ত শিলা বা মৃত্তিকাকে বেশি পরিমাণে ক্ষয় করেছে, ক্ষয় করে 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 নিয়ে এসে এই জায়গায় নিয়ে এসে জমা করে এই ধরনের ডেল্টা তৈরি করেছে। কিন্তু পশ্চিম বাহিনী যে নদীগুলো রয়েছে নর্মদা, তাপ্তি, মাহি, সবরমতী, এগুলো হচ্ছে কি পশ্চিম বাহিনী নদী। এই যে পশ্চিম বাহিনী নদীগুলো যদি দেখেন আর কি, এই যে নর্মদা, তাপ্তি, এগুলো হচ্ছে পশ্চিম বাহিনী নদী। এই পশ্চিম বাহিনী নদীগুলো যে জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে সেখানে শক্ত অর্থাৎ কঠিন শিলা রয়েছে। এই শক্ত শিলা থাকার জন্য তারা এখানে বেশি পরিমাণে ক্ষয় করতে পারেনি। এই ক্ষয় করতে না পারার জন্য তারা এখানে এস্চুয়ারি তৈরি করেছে, ডেল্টা তৈরি করতে পারেনি। এবং নর্মদা, তাপি, মাহি এই নদীগুলো হচ্ছে কি, এই নদীগুলোর উপনদী, শাখা নদীগুলো কম, তার ফলেও এখানে তারা এই এস্চুয়ারি বা খাড়ি বা মোহনা কিন্তু তারা তৈরি করেছে, ডেল্টা তৈরি করতে পারেনি। আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি এই ওয়েস্ট ফ্লোরিং বা অর্থাৎ পশ্চিম বাহিনী যে নদীগুলো রয়েছে এই নদীগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোই আমরা আলোচনা করব। এবার বলুন কারোর কোথাও সমস্যা থাকলে। এই স্লাইডে কারোর কোথাও সমস্যা? আচ্ছা, তো আমরা পশ্চিম বাহিনী নদীগুলো আলোচনা করব। তাহলে পশ্চিম বাহিনী নদীর মধ্যে আমাদেরকে প্রথমেই যে নদীটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি নর্মদা নদী, নর্মদা রিভার। পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে সবার প্রথমে আমরা যে নদীটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি নর্মদা রিভার। নর্মদা রিভারের মোট দৈর্ঘ্য বলি কতটা? 1310 কিলোমিটার। নর্মদা নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 1310 কিলোমিটার। আমি যদি ম্যাপে দেখাই, এই হচ্ছে নর্মদা নদী, এই যে এটা হচ্ছে নর্মদা নদী। এই হচ্ছে নর্মদা নদী। তাহলে নর্মদা নদীর দৈর্ঘ্য কতটা? নর্মদা নদীর দৈর্ঘ্য বা লেন্থ হচ্ছে 1310 কিলোমিটার, 1310 কিলোমিটার। তারপরে কি বলেছে? যে অলসো কল্ড রেওয়া অ্যান্ড প্রিভিয়াসলি অলসো নোন অ্যাজ, ঠিক আছে, নর্মদা। বর্তমানে এই যে নর্মদা নদী, এই নর্মদা নদীটাকে ওখানকার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন অর্থাৎ মধ্যপ্রদেশ এবং গুজরাটের যারা বাসিন্দা রয়েছেন তারা এই নদীটাকে কি নামে চেনেন? তারা এই নদীটাকে চেনেন হচ্ছে রেওয়া নামে। রেওয়া নামে এই নদীটাকে ডাকা হয়। কি নামে ডাকা হয়? রেওয়া। এবং প্রিভিয়াসলি মানে কি? আগে এই নদীটা পরিচিত ছিল নর্মদা নামে।
আগে নদীটা পরিচিত কি ছিল, কি নামে ছিল? নর্মদা। আগে এই নদীটা পরিচিত ছিল নর্মদা নামে। এর উৎপত্তি কোথায়? এর অরিজিন বা উৎস কোথায়? উৎস হচ্ছে অমরকন্টক প্ল্যাটো, অর্থাৎ অমরকন্টক মালভূমি অফ মধ্যপ্রদেশ অ্যান্ড ছত্তিশগড় বর্ডার। ছত্তিশগড় বর্ডার অর্থাৎ এই যে নর্মদা নদী যদি দেখেন, এই নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে এটা কি? এটা হচ্ছে মধ্যপ্রদেশ, আর এটা কি? ছত্তিশগড়। এটা হচ্ছে ছত্তিশগড়, এটা হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে এই ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের বর্ডারে রয়েছে মহাকাল হিলস বা মহাকাল পর্বত। মহাকাল হিলস রয়েছে বা মহাকাল পর্বত রয়েছে। সেই মহাকাল পর্বতের অমরকন্টক মালভূমি, এই যেখানে লেখা আছে দেখুন অমরকন্টক, এই অমরকন্টক মালভূমি থেকে কিন্তু এই নর্মদা নদীর উৎপত্তি। এই নর্মদা নদীর উৎপত্তি। তাহলে মহাকাল হিলসের অমরকন্টক মালভূমি থেকে কিন্তু এই নর্মদা নদীর উৎপত্তি। এই অমরকন্টক মালভূমিটা কোথায়? এই অমরকন্টক মালভূমিটা হচ্ছে এই যে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এর বর্ডারে হচ্ছে কি অমরকন্টক মালভূমি। এবার কি বলেছে? ফ্লোজ ইন এ রিফট ভ্যালি বিটুইন বিন্ধ্যা রেঞ্জ। আচ্ছা স্যার, হ্যাঁ ম্যাডাম বলছি। সাতপুরা রেঞ্জ, আমরা ওয়েস্ট ফ্লোরিং যে রিভারগুলো রয়েছে অর্থাৎ পশ্চিম বাহিনী যে রিভারগুলো রয়েছে সেই পশ্চিম বাহিনী রিভারগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে সেই পশ্চিম বাহিনী রিভারের মধ্যে আমরা প্রথমে যে রিভারটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি নর্মদা রিভার। নর্মদা রিভার, এই নর্মদা নদীর লেন্থ কতটা? লেন্থ হচ্ছে 1310 কিলোমিটার। নর্মদা নদীর দৈর্ঘ্য হচ্ছে 1310 কিলোমিটার। অলসো কল্ড রেওয়া, এই যে নর্মদা নদী, এই নর্মদা নদীকে কি নামে ডাকা হয়? রেওয়া নামে ডাকা হয়। যেমন এই নর্মদা নদীটির একটি ডাক নাম হচ্ছে কি রেওয়া। নর্মদা যে নদীটা, এই নর্মদা নদীটির নাম হচ্ছে কি, মানে ডাক নাম হচ্ছে রেওয়া নদী, রেওয়া। অ্যান্ড প্রিভিয়াসলি মানে কি আগে অলসো নোন অ্যাজ নর্মদা, অর্থাৎ এই নর্মদা নদীটি আগে যে নামে পরিচিত ছিল সেটা হচ্ছে কি নর্মদা নামে কিন্তু পরিচিত ছিল। তার পরের লাইনে কি বলেছে? যে অরিজিন মানে কি? উৎস কোথায়? অমরকন্টক প্ল্যাটো, অমরকন্টক মালভূমি। এই প্ল্যাটো মানে হচ্ছে কি মালভূমি। অমরকন্টক মালভূমি অফ মধ্যপ্রদেশ অ্যান্ড ছত্তিশগড় বর্ডার। তাহলে এর উৎপত্তি যে জায়গায় সেটা হচ্ছে অমরকন্টক মালভূমি থেকে। অমরকন্টক মালভূমিটা কোথায়? অমরকন্টক মালভূমি হচ্ছে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বর্ডারে হচ্ছে কি অমরকন্টক মালভূমি। অর্থাৎ এই যে ম্যাপে যেটা দেখাচ্ছি, এই যে দেখুন এটা কি, এই যে এখানে রয়েছে কি অমরকন্টক মালভূমি। অমরকন্টক মালভূমি, এই অমরকন্টক মালভূমিটা ঠিক কোন জায়গায় রয়েছে? এই মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এর বর্ডারে রয়েছে অমরকন্টক মালভূমি। অমরকন্টক মালভূমি অর্থাৎ এখানে আমরা বলতে পারি এই যে মহাকাল যে হিলস বা মহাকাল পর্বতের অমরকন্টক যে মালভূমি, সেই অমরকন্টক মালভূমি থেকেই নর্মদা নদীটির উৎপত্তি হয়েছে। নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। এর পরের লাইনে কি বলছে? এর পরের লাইনে বলছে যে ফ্লোজ অর্থাৎ প্রবাহিত হয়েছে ইন এ রিফট ভ্যালি। এই রিফট মানে কি জানা আছে? রিফট মানে কি? হ্যাঁ স্যার বলুন। গ্রস্ত উপত্যকা। হ্যাঁ, গ্রস্ত উপত্যকা বা গ্রস্ত উপত্যকা। তাহলে এই যে এটা প্রবাহিত হয়েছে, অর্থাৎ এই যে নর্মদা নদীটা এটা প্রবাহিত হয়েছে বিটুইন বিন্ধ্যা রেঞ্জ অ্যান্ড সাতপুরা রেঞ্জের যে গ্রস্ত যে উপত্যকা রয়েছে সেই উপত্যকার মধ্য দিয়ে কিন্তু এই নর্মদা নদীটা প্রবাহিত হয়েছে। দেখুন এই যে উপরে রয়েছে বিন্ধ্যা রেঞ্জ অর্থাৎ বিন্ধ্যা পর্বতশ্রেণী, আর নিচে রয়েছে কি এই যে সাতপুরা রেঞ্জ, সাতপুরা পর্বতশ্রেণী, তাই তো? যখন ভারতের ভূপ্রকৃতিকে যখন আলোচনা করব তখন বিন্ধ্যা রেঞ্জ, সাতপুরা রেঞ্জ এগুলো নিয়ে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করব। তো এখন জাস্ট জেনে রাখুন এই যে বিন্ধ্যা রেঞ্জ কোথায় রয়েছে, এই যে মধ্যপ্রদেশে রয়েছে, সাতপুরা রেঞ্জ কোথায় রয়েছে, মধ্যপ্রদেশে রয়েছে।
তো এই যে বিন্ধ্যা রেঞ্জ এবং এই যে সাতপুরা রেঞ্জ অর্থাৎ বিন্ধ্যা পর্বত এবং সাতপুরা পর্বত এর যে রিফট ভ্যালি সেই রিফট ভ্যালি বরাবর বা রিফট উপত্যকা বরাবর এই নর্মদা নদীটি কিন্তু প্রবাহিত হয়েছে। বা আমরা বলতে পারি এই যে নর্মদা নদী কেন বলছি, এই যে বিন্ধ্যা পর্বত আর এই যে সাতপুরা পর্বত, এই পর্বত দুটির ঢাল হচ্ছে কোন দিকে? ঢাল হচ্ছে এই খাম্বাত উপসাগরের দিকে। তো এই খাম্বাত উপসাগরের দিকেই কিন্তু এই নর্মদা নদী প্রবাহিত হয়েছে। কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তাহলে আমরা যদি দেখি মধ্যপ্রদেশে তো উৎপত্তি লাভ করলো, তাই না? তাহলে মধ্যপ্রদেশে প্রবাহিত হয়েছে। মধ্যপ্রদেশের পর এই যে দেখুন মধ্যপ্রদেশে প্রবাহিত হলো। মধ্যপ্রদেশের পর ঠিক এই জায়গায় মহারাষ্ট্রে একটু প্রবেশ করেছে, এই জায়গায় মহারাষ্ট্র। তাহলে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের পর কোথায় এসেছে? গুজরাটে এসেছে, এটা তো গুজরাটে এসেছে। গুজরাটে আসার পর এই যে গালফ অফ খাম্বাত অর্থাৎ খাম্বাত উপসাগরে এসে পতিত হয়েছে বা খাম্বাত উপসাগরে এসে মিলিত হয়েছে। এর পরের লাইনটা কি বলছে? যে লার্জেস্ট মানে সবচেয়ে বৃহত্তম ওয়েস্ট ফ্লোয়িং রিভার ইন পেনিনসুলার, অর্থাৎ এই যে মালভূমি অঞ্চলে যে নদীগুলো রয়েছে সেই মালভূমি অঞ্চলের নদীগুলোর মধ্যে মানে পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম নদী হচ্ছে কি? এই নর্মদা নদী। তাহলে পশ্চিম বাহিনী নদীর মধ্যে আমরা কয়টি নদী পড়লাম? একটা মাহি পড়লাম, সবরমতী পড়লাম, তাপি আর এই যে নর্মদা, এই 4টি নদী রয়েছে যেটা আমরা এর আগে আলোচনা করলাম বা এর আগে পড়লাম। তাহলে এই যে 4টে নদী, এই 4টে নদীর মধ্যে সবচেয়ে লার্জেস্ট নদী কোনটি? সবচেয়ে লার্জেস্ট নদী হচ্ছে এই নর্মদা নদী। নোন মানে কি? পরিচিত। অ্যাজ দ্য লাইফলাইন মানে কি? জীবনরেখা, তাই তো, অফ মধ্যপ্রদেশ অ্যান্ড গুজরাট, অর্থাৎ এই যে নর্মদা নদী, এই নর্মদা নদীটি মধ্যপ্রদেশ এবং গুজরাটের কিন্তু জীবনরেখা নামে কিন্তু পরিচিত, অর্থাৎ লাইফলাইন অফ মধ্যপ্রদেশ অ্যান্ড গুজরাট। এবার দেখুন আমি ম্যাপে চলে আসুন, ম্যাপে আমি পুরো ক্লিয়ার করে দিচ্ছি। পেনিনসুলা মানে স্যার উপদ্বীপ, স্যার মালভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি। আচ্ছা, স্যার টার্মটা যখন ভূপ্রকৃতি যখন করব তখন ওই জায়গাগুলো আরও ক্লিয়ার হবে। তাহলে আমরা নর্মদা নদী আলোচনা করলাম একদম ক্লিয়ারভাবে, জাস্ট ম্যাপের দিকে তাকান, একদম ম্যাপে। তাহলে ম্যাপে নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে হলো? নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে এই যে মহাকাল হিলস, এই মহাকাল হিলসের যে অমরকণ্টক যে প্ল্যাটু রয়েছে বা অমরকণ্টক যে মালভূমি রয়েছে, সেই অমরকণ্টক মালভূমি থেকে উৎপত্তি লাভ করলো। এই অমরকণ্টক মালভূমিটা কোথায়? এটা হচ্ছে মধ্যপ্রদেশ এবং এই যে ছত্তিশগড় এর বর্ডারে অবস্থিত হচ্ছে অমরকণ্টক মালভূমি। ক্লিয়ার হলো? এরপর নর্মদা নদী প্রবাহিত হচ্ছে, হ্যাঁ কোনো ব্যাপার নাই, প্রবাহিত হচ্ছে। তাহলে মধ্যপ্রদেশে প্রবাহিত হলো। মধ্যপ্রদেশে প্রবাহিত হওয়ার পর ঠিক এই জায়গায় মহারাষ্ট্রে প্রবেশ করেছে, মহারাষ্ট্রে প্রবেশ করার পর গুজরাটে গেল। কোথায় গেল? গুজরাটে যাওয়ার পর এই যে খাম্বাত যে উপসাগর, এই খাম্বাত উপসাগরে এসে পতিত হলো নদীটা, দেখুন এই যে নদীগুলো, এই নদীগুলোর উপনদী পড়ার দরকার নেই, শুধুমাত্র মূল যে নদীটা, এই মূল নদী কোথায় উৎপত্তি হলো, কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হলো, এইটুকুই আমাদেরকে জানতে হবে। আর এই যে নর্মদা নদী আমরা পড়লাম, এই নর্মদা নদী হচ্ছে এই যে পূর্ব বাহিনীর যে নদীগুলো রয়েছে, এই পূর্ব বাহিনী নদীর মধ্যে সবচেয়ে লার্জেস্ট নদী হচ্ছে কি? এই নর্মদা নদী। কেমন? সবচেয়ে লার্জেস্ট নদী, হ্যাঁ পূর্ব বাহিনী বলছি, সরি পশ্চিম বাহিনী যে নদীগুলো রয়েছে, পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে সবচেয়ে লার্জেস্ট নদী হচ্ছে এই নর্মদা নদী। এই নর্মদা নদীকে এই মধ্যপ্রদেশ এবং গুজরাটের লাইফলাইন বলা হয়। এরপর এই নদীর উপরে কিছু ওয়াটার ফলস রয়েছে। আচ্ছা, ওয়াটার ফলস মানে কি? জলপ্রপাত। হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি যে ওটা মধ্যপ্রদেশ ও গুজরাট হবে না, শুধু মধ্যপ্রদেশের লাইফলাইন বলা হয়? মধ্যপ্রদেশ এবং গুজরাট দুজনেরই। ওকে স্যার। হ্যাঁ,
এবার এখানে কিছু জলপ্রপাত রয়েছে। জলপ্রপাত মানে কি, মানে নদীটা প্রবাহিত হচ্ছে, নদীটা প্রবাহিত হতে হতে হঠাৎ যদি নিচের দিকে যদি আছড়ে পড়ে ঠিক এইভাবে, তখন সেটাকে আমরা কি বলবো, জলপ্রপাত বলবো, তাই তো। প্রথমে যেটা রয়েছে কি ধোয়ানধার ফলস, অর্থাৎ ধোঁয়াধার জলপ্রপাত, একদম ভিভিআই, ধোয়ানধার জলপ্রপাত, বা এটাকে যদি আমরা বাংলায় লিখি ঠিক এরকম হবে, ধোঁয়াধার ওয়াটারফলস, অর্থাৎ জলপ্রপাত। এটা কোন নদীতে রয়েছে এই ধোঁয়াধার জলপ্রপাতটা? এই ধোঁয়াধার জলপ্রপাতটা কিন্তু নর্মদা নদীতে রয়েছে। কোন নদীতে রয়েছে? নর্মদা নদীতে। এবং কপিলধারা ফলস, অর্থাৎ কপিলধারা জলপ্রপাত, এটাও নর্মদা নদীতে রয়েছে আর কি। হ্যাঁ, তবে এগুলো ম্যাডাম গুরুত্বপূর্ণ আর কি, ধোঁয়াধার জলপ্রপাত এবং কপিলধারা জলপ্রপাত, এই জলপ্রপাতগুলো গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি দেখি সহস্রধারা রয়েছে, দুগ্ধধারা রয়েছে, নিনাই রয়েছে। আর যদি বলি সহস্রধারা রয়েছে, দুগ্ধধারা রয়েছে, সহস্রধারা, দুগ্ধধারা, নিনাই, এ সবই জলপ্রপাত কিন্তু রয়েছে। তো আমাদেরকে সবচেয়ে পরীক্ষায় বেশি যেটা আসে সেটা হচ্ছে কি, এই ধোঁয়াধার জলপ্রপাত। এই ধোঁয়াধার জলপ্রপাত কোথায় রয়েছে? ধোঁয়াধার জলপ্রপাত রয়েছে এই নর্মদা নদীর ওপর রয়েছে, নর্মদা নদীর ওপর রয়েছে। কোথায় রয়েছে সেটা? মধ্যপ্রদেশে রয়েছে। এবং সেই সঙ্গে যদি পারেন এগুলো মনে রাখবেন, কপিলধারা জলপ্রপাত, সহস্রধারা জলপ্রপাত, দুগ্ধধারা এবং নিনাই জলপ্রপাত, এটা গুজরাটে রয়েছে, কিন্তু এই নর্মদা নদীর উপরেই কিন্তু রয়েছে, গুজরাটে রয়েছে, নর্মদা নদীর উপরে রয়েছে। আর বাকি সবগুলো কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে, এখানে ধারা যদি মনে রাখেন, ধারা, তাহলে ধারা থেকে নর্মদায় মনে রাখতে পারেন। এরপরে কি রয়েছে? মেজর ড্যামস মানে কি? গুরুত্বপূর্ণ বাঁধ। কিছু গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে। কি কি সেই গুরুত্বপূর্ণ বাঁধ? একটা হচ্ছে কি ইন্দ্রাসাগর ড্যাম, এটা মধ্যপ্রদেশে রয়েছে। আর একটা রয়েছে সর্দার সরোবর ড্যাম, সেটা কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। এই দুটো গুরুত্বপূর্ণ ড্যাম কোথায় রয়েছে? নর্মদা নদীর ওপর মধ্যপ্রদেশে এবং গুজরাটে রয়েছে। আরও একটা গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি কানহা ন্যাশনাল পার্ক। বলুন তো এই কানহা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ। কানহা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? মধ্যপ্রদেশ। আচ্ছা, এই কানহা ন্যাশনাল পার্কটা কিসের জন্য বিখ্যাত বলুন তো? জানা আছে? এটা নতুন মানে সম্প্রতি ঘোষণা হয়েছে কানহা ন্যাশনাল পার্ক। আচ্ছা, কানহা ন্যাশনাল পার্ক আর কুনো ন্যাশনাল পার্ক দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। একটা হচ্ছে কি কুনো আর একটা রয়েছে কি কানহা। ওখানে চিতা আছে, এই কানহা হচ্ছে এই যে কানহা, এই কানহা যে ন্যাশনাল পার্ক, এখানে বাঘ আর এখানে চিতা। হ্যাঁ, এখানে তো সম্প্রতি চিতা ছাড়া হয়েছে কুনো ন্যাশনাল পার্কে, যেটা দেখবেন প্রাইমারিতে এসেছিল। হ্যাঁ, এখানে চিতা মরে গেছে আর নেই সেগুলা। না মরে যাওয়ার তো কথা নয়, চিতা কি করে মরলো? অনেকগুলাই মরে গেছে স্যার, বেশিরভাগই মরে গেছে, নিউজে দিয়েছিল। আচ্ছা, সেটা তো জানা নেই। স্যার মরে গেছে কি যায়নি আর কি? আফ্রিকার নামিবিয়া থেকে এসেছে স্যার, তো এখানে স্যার সঠিকভাবে অভিযোজন করতে পারেনি। আচ্ছা, তো এই যে কুনো ন্যাশনাল পার্ক, এটা সম্প্রতি ঘোষণা করা হয়েছে মধ্যপ্রদেশে। তো মধ্যপ্রদেশে কিন্তু সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে, সবচেয়ে বেশি। তো এই যে কুনো যে ন্যাশনাল পার্ক, এই কুনো ন্যাশনাল পার্কটা সম্প্রতি ঘোষিত হয়েছে আর কি। এখানে 2022 সালের সম্ভবত এই অক্টোবর নভেম্বর মাসের দিকে 8খানা চিতা ছাড়া হয়েছিল, 8খানা। তো তারপর আবার 2022-এ, তারপর 2023-এ গিয়ে 2023-এর ফেব্রুয়ারিতে গিয়ে আরও 12খানা চিতা ছাড়া হয়েছিল। তাহলে মোট এই কুনো ন্যাশনাল পার্কের চিতার সংখ্যা হচ্ছে 20খানা। কোথা থেকে আনা হয়েছিল এগুলোকে আনা হয়েছিল আফ্রিকার নামিবিয়া থেকে। আফ্রিকার নামিবিয়া থেকে কিন্তু এই চিতাগুলোকে কিন্তু আনা হয়েছিল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে সম্ভবত।
তো এই যে কানহা যে ন্যাশনাল পার্ক, এই কানহা ন্যাশনাল পার্কটা রয়েছে কোথায়? লোকেটেড ইন দ্য আপার রিচেস অফ নর্মদা, অর্থাৎ নর্মদা নদীর উপরেই রয়েছে এই কানহা ন্যাশনাল পার্কটা। কানহা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? এই নর্মদা নদীর উপরেই রয়েছে এই কানহা ন্যাশনাল পার্ক। কোথায় রয়েছে এটা? মধ্যপ্রদেশে। তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম নর্মদা নদী। তাহলে নর্মদা নদীর উৎপত্তি কোথায় দেখলাম এবং নর্মদা নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেটাও আমরা পড়লাম। এই নর্মদা নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম নদী এবং এই নর্মদা নদীকেই লাইফ লাইন অফ মধ্যপ্রদেশ অ্যান্ড গুজরাটের লাইফ লাইন বলা হয়। জলপ্রপাত কী কী রয়েছে? জলপ্রপাত রয়েছে, একটা ধোঁয়াধার জলপ্রপাত রয়েছে, এটা ধোঁয়াধার, কপিলধারা, সহস্রধারা, দুগ্ধধারা, এই সমস্ত জলপ্রপাতগুলি রয়েছে এই নর্মদা নদীর উপরে রয়েছে। কোথায় সেটা? মধ্যপ্রদেশে। আর একটা জলপ্রপাত রয়েছে, সেটা হচ্ছে কি নিনাই জলপ্রপাত। এই নিনাই জলপ্রপাত রয়েছে গুজরাটে। এই সমস্ত জলপ্রপাতগুলো কিন্তু এই নর্মদা নদীর উপরেই কিন্তু রয়েছে। মেজর ড্যামস, গুরুত্বপূর্ণ কিছু ড্যাম রয়েছে। একটা হচ্ছে ইন্দ্রাসাগর ড্যাম, যেটা মধ্যপ্রদেশে রয়েছে, আর একটা সর্দার সরোবর ড্যাম রয়েছে, এটা গুজরাটে রয়েছে। আর কানহা ন্যাশনাল পার্ক যেটা মধ্যপ্রদেশে রয়েছে, এই কানহা ন্যাশনাল পার্ক কিন্তু এই নর্মদা নদীর উপরেই কিন্তু অবস্থিত। এরপর আমরা আলোচনা করব কি তাপি বা তাপ্তি রিভার। তাপি, স্যার কানহা ন্যাশনাল পার্কটা কি জন্য বিখ্যাতটা বললেন না যে? আচ্ছা কানহা ন্যাশনাল পার্কটা কি জন্য বিখ্যাত? কানহা ন্যাশনাল পার্কটা জানা নেই কি জন্য বিখ্যাত? না স্যার। স্যার একটা বই পাওয়া যেত, এটা বলেছিলেন জঙ্গল বুক হ্যাঁ। নাকি বলেছিলেন যে রুডিয়ার্ড কিপলিং এর জন্য। একদম একদম ঠিক আছে। এখানে দেখবেন একটা জঙ্গল বুক, একটা বই যেটা হয়েছিল, ওই যে মুগলি, তারপর ওই যে বাঘিরা, হ্যাঁ স্যার, সিনেমা হ্যাঁ আছে দেখেছি স্যার, হ্যাঁ, সিনেমাটা সিনেমা আছে। দেখেছি। হ্যাঁ ওই যে বইটা আর কি, বা ওই যে একটা কার্টুন দেখবেন একটা হয়, ওই কার্টুনটা কোন জঙ্গলে তৈরি করা হয়েছিল বা কোন জঙ্গলটাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল, এটা হচ্ছে এই কানহা ন্যাশনাল পার্ক। এই কানহা ন্যাশনাল পার্কটাকে কেন্দ্র করে কিন্তু ওই বইটাকে কিন্তু তৈরি করা হয়েছিল। এবং আর একটা কথা, এই মধ্যপ্রদেশে কিন্তু এই মধ্যপ্রদেশকে বলা হয় বাঘের রাজ্য। বাঘের রাজ্য, সবচেয়ে বেশি বাঘ রয়েছে এখানে, সবচেয়ে বেশি বাঘ রয়েছে। বলুন তো এই জায়গা থেকে কত সালে বাঘ প্রকল্প চালু হয়, টাইগার প্রজেক্ট চালু হয় কত সালে? 1973। 1973 হ্যাঁ 1973 সালে বাঘ প্রকল্প চালু হয়। কত সালে টাইগার ডে পালন করা হয়? 29 জুলাই। 29 জুলাই। 29 জুলাই। 29 জুলাই। সম্প্রতি যদি দেখেন বাঘ সেন্সাস হয়েছে, টাইগার সেন্সাস হয়েছে, টাইগার সেন্সাস হয়েছে মানে বাঘ গণনা হয়েছে। কত বছর পর পর হয়ে থাকে এটা? 4 বছর পর পর। 4 বছর পর পর বাঘ গণনা হয়ে থাকে। যেমন মানুষ গণনা হয়ে থাকে প্রতি 10 বছর অন্তর অন্তর, তেমনি বাঘ গণনা হয়ে থাকে হচ্ছে 4 বছর অন্তর অন্তর। তো 2018 সালে হয়েছিল, আবার 2022 সালে কিন্তু এই বাঘ গণনা কিন্তু হয়েছে। আচ্ছা 2019 নয়, 2019 সালে হয়েছিল, আবার 2023 সালে কিন্তু হয়েছে। 2019 সালে আমাদের ভারতবর্ষে মোট বাঘের সংখ্যা ছিল হচ্ছে 2967টা, কিন্তু 2023 সালে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে 3167টা, মানে 200খানা বাঘ কিন্তু বেড়েছে, 200খানা বাঘ বেড়েছে। এগুলো একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল আর কি। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি তাপি বা তাপ্তি রিভার। তাপি বা তাপ্তি রিভার, স্যার নর্মদা নিয়ে একটা আন্দোলন হয়েছিল, সে মেধা পাটেকর, এটা একটা পরীক্ষা আছে। আচ্ছা নর্মদা নিয়ে, নর্মদা বাঁচাও আন্দোলন। আচ্ছা নর্মদা বাঁচাও যে আন্দোলন, ওটা নর্মদা বাঁচাও আন্দোলন, এখনও তো আমরা আন্দোলন করিনি আর কি, মানে এই জায়গা তো সে বিষ্ণু আন্দোলন, তারপর রয়েছে চিপকো আন্দোলন, মানে আন্দোলনগুলো তো সব রয়েছে আর কি। তো এই যে নর্মদা বাঁচাও যে আন্দোলন, এই নর্মদা বাঁচাও আন্দোলনটা কোথায় হয়েছিল? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে রয়েছে, মধ্যপ্রদেশে হয়েছিল।
এই নর্মদা বাঁচাও আন্দোলনটা কোথায় হয়েছিল? মধ্যপ্রদেশে। আচ্ছা, কিসের জন্য হয়েছিল এই নর্মদা বাঁচাও আন্দোলন? এই নর্মদা ড্যাম্পের জন্য, ড্যামটা অনেক উঁচু ছিল, এবার এতে জল আটকে রাখছিল, এতে চাষবাসে অসুবিধা হচ্ছিল। একদম, এই যে নর্মদা নদীর উপর একটা ড্যাম তৈরি করা হয়েছিল, সেই ড্যামটা তৈরি করার মানে কি, জলটাকে আটকে দেওয়া, মানে নদীর যে সর্দার সরোবর ড্যামের জন্য স্যার। হ্যাঁ স্যার, সর্দার সরোবর ড্যামের জন্য। সর্দার সরোবর, যে সর্দার সরোবর ড্যামের জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ, সর্দার সরোবর ড্যাম। এই যে সর্দার যে সরোবর ড্যাম, কিন্তু সর্দার সরোবর ড্যাম তো গুজরাটে রয়েছে। স্যার গুজরাটে, আমি ভুলে গেছি, গুজরাটে। হ্যাঁ, মধ্যপ্রদেশে কেন? সর্দার সরোবর ড্যাম তো মধ্যপ্রদেশে রয়েছে। আচ্ছা, যাই হোক, এই যে আন্দোলনগুলো রয়েছে এগুলো তো বিস্তারিতভাবে পড়াবো যখন আন্দোলনের চ্যাপ্টার। আন্দোলন এবং পরিবেশ সম্পর্কিত যে সমস্ত চুক্তি যেগুলো রয়েছে, কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, তবে বসুন্ধরা সম্মেলন যেগুলো রয়েছে, ওগুলো একটা ক্লাসে আলোচনা করিয়ে দেব, কেমন? আচ্ছা, এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি, তাপি বা তাপ্তি রিভার। এর দৈর্ঘ্য কতটা? এর দৈর্ঘ্য হচ্ছে 724 কিলোমিটার, কিন্তু আসে না, আমি লিখে রেখেছি তাই আসে না। এর অরিজিন মানে উৎস কোথায়? এর উৎস হচ্ছে মুলতাই বেতুল ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের বেতুল ডিস্ট্রিক্টের কাছে মুলতাই নামক স্থান থেকে কিন্তু এই নর্মদা, এই তাপ্তি বা তাপি নদীর উৎপত্তি হয়েছে। এটা কি? এটা হচ্ছে মধ্যপ্রদেশ, এটা হচ্ছে মধ্যপ্রদেশ। আর মধ্যপ্রদেশের নিচে রয়েছে কি? মহারাষ্ট্র। এটা হচ্ছে কি? মহারাষ্ট্র। তাহলে এই মধ্যপ্রদেশে এই যে মুলতাই, এই মুলতাইটা আবার কোথায়? এই মুলতাইটা হচ্ছে বেতুল ডিস্ট্রিক্ট, মধ্যপ্রদেশের বেতুল ডিস্ট্রিক্টে রয়েছে মুলতাই। সেই মুলতাই থেকে এই তাপ্তি নদীর উৎপত্তি। এরপর এই যে তাপ্তি নদী মধ্যপ্রদেশে প্রবাহিত হচ্ছে, মধ্যপ্রদেশে প্রবাহিত হওয়ার পর মহারাষ্ট্রে প্রবেশ করে। মহারাষ্ট্রে প্রবেশ করার পর কোথায় যায়? মহারাষ্ট্রে প্রবেশ করার পর গুজরাটে আসে। গুজরাটে আসার পর খাম্বাত উপসাগরে গিয়ে পতিত হয়। এটা হচ্ছে কি? খাম্বাত উপসাগর। এই খাম্বাত উপসাগরে গিয়ে পতিত হয়। তাহলে ফ্লোজ মানে এর প্রবাহ যাত্রা হচ্ছে মধ্যপ্রদেশ, তারপর মহারাষ্ট্র, তারপর গুজরাট, তারপর হচ্ছে কি গালফ অফ খাম্বাত। এরপরে কি বলেছে? নোন অ্যাজ, এটি পরিচিত দ্য টুইন। এই টুইন মানে কি? যমজ। হ্যাঁ, যমজ নদী। যমজ, যমজ নদী। যমজ। টুইন অর দ্য হ্যান্ডমেড। হ্যান্ডমেড মানে, হ্যান্ডমেড মানে আমরা কি বলতে পারি? হাতে বানানো। হ্যাঁ, হাতে বানানো বা হাতে তৈরি। আচ্ছা, হ্যান্ডমেড মানে আমরা হাতে বানানো তৈরি বলতে পারি। সেটা তো এম এ ডি হবে, না মেড। স্যার, এটা তো এম এ MA আইডি আছে, আইডি না, তো মে এম এ আইডি তো মে। আচ্ছা, এম এ আইডি মানে কি? মেয়ে? না না, এম এ আইডি মেড মেড সার্ভেন্ট মানে যেটা বলি, সার্ভেন্ট, মেড যাকে সার্ভেন্ট বলে যেটা বলা সেটা। মেড সার্ভেন্ট যেটা বলি আমরা। আচ্ছা, মেন সার্ভেন্ট যেটাকে আমরা বলি সেটাই। আচ্ছা, এখানে হ্যান্ডমেড বলছে। মেড সার্ভেন্ট মানে কাজের মেয়ে। হ্যাঁ, কাজের মেয়ে। তো এখানে কি বলছে? নোন মানে কি? পরিচিত। কি নামে পরিচিত? দ্য টুইন অর দ্য হ্যান্ডমেড অফ নর্মদা, মানে নর্মদার কাজের মেয়ে এবং নর্মদার যমজ নদী নামে কিন্তু এই নদীটা কিন্তু পরিচিত। তাহলে এই যে তাপ্তি নদী আমরা পড়লাম, এই তাপ্তি নদীটা হচ্ছে এই নর্মদা নদীর টুইন রিভার, অর্থাৎ যমজ রিভার, বা নর্মদা নদীর এই যে কাজের যে মানে নদী আর কি, বা কাজের রিভার নামে পরিচিত, বা কাজের মেয়ে নদী নামে কিন্তু পরিচিত। এবার এখানে কিছু ড্যামস রয়েছে গুরুত্বপূর্ণ। ড্যামস মানে কি? বাঁধ অফ অন তাপ্তি রিভার। কী কী রয়েছে? একটা রয়েছে উকাই ড্যাম, আর একটা রয়েছে কাকরাপাড়া ড্যাম। উকাই ড্যাম এবং রয়েছে কি কাকরাপাড়া ড্যাম। এই দুটো ড্যামই কিন্তু গুজরাটে রয়েছে, এই দুটো ড্যামই কিন্তু গুজরাটে রয়েছে। দেখুন, এই যে ড্যামগুলো যেগুলো আমি এখানে আলোচনা করছি, এই ড্যামগুলো হয়তো একটু কঠিন হবে মানে মুখস্থ করার জন্য, কিন্তু এই নদীগুলো আলোচনা যে আমি করছি, এই নদীগুলো আলোচনার পরিপ্রেক্ষিতে এই ড্যামগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ড্যাম এবং জলপ্রপাতগুলো মানে প্রচুর দেয় পরীক্ষায়, হয়তো একটু কষ্টকর হবে মুখস্থ করার জন্য, কিন্তু দেখুন আমি এই নদ নদীর সঙ্গে কিন্তু এই যে পুরো ড্যাম, পুরো জলপ্রপাতটা তো একসঙ্গে, এই জলপ্রপাত বলছি, হ্রদ যেগুলো রয়েছে সেগুলো তো একসঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ হ্রদ তো প্রচুর রয়েছে, সেগুলো একটা আলাদা একটা ক্লাসে আলোচনা করিয়ে দেবো। কিন্তু এই যে ড্যাম রয়েছে, জলপ্রপাতগুলো যেগুলো রয়েছে, এগুলো কিন্তু একসঙ্গেই নিয়ে যাচ্ছি। তো এইভাবে ম্যাপ দেখে দেখে এগুলো কিন্তু
ক্লিয়ারভাবে কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবেন বা রিভাইজ করবেন, কেননা এই নদী চ্যাপ্টারে এগুলোই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এই ড্যাম এবং ওয়াটারফল। তো উকাই ড্যাম রয়েছে, এটা গুজরাটে রয়েছে এই তাপ্তি রিভারের ওপর, আর কাকরাপাড়া ড্যাম রয়েছে, এই দুটো ড্যামই কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। এবং আরও দুটো ড্যাম রয়েছে, একটা হচ্ছে কি হাতানুর ড্যাম, আর একটা রয়েছে কি গিরনা ড্যাম, এই দুটো মহারাষ্ট্রে রয়েছে এই তাপ্তি নদীর উপর। এই যে ড্যামটা, এই ড্যামটা হচ্ছে কি, এই ড্যামটার নামই হচ্ছে উকাই ড্যাম, UKI, উকাই ড্যাম। এই ড্যামটার নামই হচ্ছে কি উকাই ড্যাম। এরপরে কি বলেছে? ইন্ডাস্ট্রি ইন তাপ্তি রিভার। আচ্ছা, ইন্ডাস্ট্রি মানে কি? শিল্প। শিল্প, শিল্প। শিল্প ইন তাপ্তি রিভার। এই যে তাপ্তি রিভার, এই তাপ্তি রিভারের মধ্যে কিছু ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্প বা কারখানা রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ। কী কী রয়েছে? একটা হচ্ছে টেক্সটাইল ফ্যাক্টরিজ ইন সুরাট। এই যে সুরাট দিয়ে একদম সরাসরি প্রশ্ন দিয়ে দেয়, এই সুরাট নদীটি কোন নদীর তীরে অবস্থিত? যেটা কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে এই সুরাট, এই সুরাট শহরটি। এই সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে কি তাপি বা তাপ্তি নদীর ওপর। তাপি বা এই তাপ্তি নদীর ওপর এই সুরাট শহরটি অবস্থিত, সুরাট। এবং সেই সঙ্গে রয়েছে একটা পেপার অ্যান্ড নিউজ প্রিন্ট ফ্যাক্টরি, মানে কাগজ ফ্যাক্টরি বলা যেতে পারে, এবং নিউজ প্রিন্ট ফ্যাক্টরি সেটা হচ্ছে কি নেপানগর। এই নেপানগর রয়েছে কোথায়? এটা মধ্যপ্রদেশে রয়েছে। তাহলে এই যে সুরাট এবং এই যে নেপানগর, এই দুটো যে নগর বা দুটো যে শহর, এই দুটো শহরে কিন্তু এই নর্মদা কেন বলছি, তাপ্তি বা তাপি নদীর ওপর কিন্তু স্থিত। এক্ষেত্রে একটা মনে রাখবেন, এই যে সুরাট যে শহরটা, এই সুরাট শহরটাকে ডায়মন্ড সিটি বলা হয়। ডায়মন্ড সিটি। আচ্ছা, ডায়মন্ড মানে কি? হিরে হিরে ডায়মন্ড মানে হচ্ছে হিরে। এই হীরের শহর বলা হয় এই সুরাটকে। যেমন আমরা বেঙ্গালুরুকে পড়েছি না, সিলিকন ভ্যালি বলা হয়, তারপর গার্ডেন সিটি বলা হয়। সেরকমই এই যে সুরাট যে শহর আর কি, এই সুরাট শহরকে ডায়মন্ড সিটি বলা হয়, অর্থাৎ হীরের শহর বলা হয়। তাহলে এই যে সুরাট শহরটি কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত? তাপি বা তাপ্তি নদীর তীরে অবস্থিত। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি পেপার অ্যান্ড নিউজ প্রিন্ট ফ্যাক্টরি রয়েছে অ্যাট নেপানগর। এটা কোথায় অবস্থিত? এটা মধ্যপ্রদেশে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত? এটাও তাপি বা তাপ্তি নদীর তীরে কিন্তু অবস্থিত। আচ্ছা, আমাদের নর্মদা হয়ে গেল। এরপর রয়েছে কি? নর্মদা হয়ে গেল, তাপি হয়ে গেল। এরপর রয়েছে কি মাহি নদী। মাহি নদী, দেখুন এই যে নদীগুলো রয়েছে, এখান থেকে আমাদেরকে উপনদীগুলো পড়তে হয় না। উপনদীগুলো আমাদেরকে মূল নদীগুলো পড়লে আমাদের যথেষ্ট এক্সামের জন্য। এরপর রয়েছে কি মাহি নদী। মাহি নদী, আর মাহি নদী কোনটা আমি ম্যাপে দেখিয়ে দিই। এই যে এই নদীটা হচ্ছে, এই নদীটার নাম হচ্ছে কি নদী? এই নদীটা নর্মদা। 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 এই নদীটার নাম হচ্ছে নর্মদা। আচ্ছা, তার নিচে যে নদীটা রয়েছে এই নদীটার নাম কি? তাপ্তি। এই নদীটার নাম হচ্ছে কি তাপ্তি। আর এই যে দেখুন এই যে নদীটা, এই নদীটির নামই হচ্ছে কি মাহি নদী। এই নদীটির নামই হচ্ছে কি মাহি নদী। তাহলে এই মাহি নদীর যে উৎস, কোথা থেকে উৎপত্তি হয়েছে? এই যে বিন্ধ্যা রেঞ্জ বা বিন্ধ্য পর্বত শ্রেণী থেকে উৎপত্তি হয়েছে মাহি নদীটা। কোথায় সেটা? মধ্যপ্রদেশে। তাহলে এর অরিজিন অর্থাৎ উৎস হচ্ছে বিন্ধ্যা রেঞ্জ, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের যে বিন্ধ্যা রেঞ্জ, সেই বিন্ধ্যা রেঞ্জ থেকে উৎপত্তি লাভ করেছে। প্রবাহিত হয়েছে কোন কোন রাজ্যের উপর দিয়ে? তাহলে মধ্যপ্রদেশে প্রবাহিত হলো, তারপর রাজস্থানে প্রবাহিত হলো, তারপর গুজরাটের পর গালফ অফ খাম্বাত। তাহলে দেখুন এই যে মধ্যপ্রদেশ, এই মধ্যপ্রদেশে প্রবাহিত হলো, তারপর রাজস্থানে গেল। এটা হচ্ছে কি রাজস্থান, তাই তো? রাজস্থানে গেল, রাজস্থানে যাওয়ার পর গুজরাটে এলো, গুজরাটে আসার পর এই যে খাম্বাত যে উপসাগর, সেই খাম্বাত উপসাগরে এসে পতিত হলো, খাম্বাত উপসাগরে এসে পতিত হলো। দেখুন এই যে ম্যাপ দেখে যদি নদীগুলো যদি মনে রাখেন আর কি, দেখুন এগুলো কিন্তু পড়তেই হবে না, তাই না? এগুলো পড়তেই হবে না। মেজর ড্যামস, কিছু গুরুত্বপূর্ণ ড্যাম রয়েছে, একটা ড্যামই পড়তে হয়। এই যে হাইড্রো পাওয়ার স্টেশন, এই হাইড্রো পাওয়ার মানে কি?
হাইড্রো মানে কি? জলবিদ্যুৎ। হ্যাঁ, এই পাওয়ার মানে কি? বিদ্যুৎ, মানে জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ, ঠিক আছে, স্টেশনস লোকেটেড অ্যাট মাহি বাজার সাগর ড্যাম। এই যে মাহি বাজার সাগর ড্যাম, এখানে কিন্তু প্রচুর জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। কোথায় রয়েছে এটা? এটা রয়েছে এই মাহি নদীর উপর রয়েছে, মাহি নদীর উপর রয়েছে। এই যে মাহি বাজার সাগর ড্যাম, এটা এই মাহি নদীর উপরে রয়েছে। এবার এখানে মাহি লেখা আছে, মাহি থেকে তো আপনাদের কোনো রকম কোনো সমস্যাই হবে না যে তাহলে মাহি বাজার সাগর ড্যাম কোথায় রয়েছে। মাহি বাজার সাগর ড্যাম কিন্তু এই মাহি নদীর উপরেই রয়েছে। মাহি বাজার সাগর ড্যাম মাহি নদীর উপরেই রয়েছে। আচ্ছা, কোন রাজ্যে বলুন তো? এটা জানা আছে? এটা লেখা নেই এখানে। রাজস্থান। রাজস্থান। রাজস্থান, রাজস্থান। এই যে মাহি বাজার সাগর ড্যাম, এটা রাজস্থানে রয়েছে। আর একটা ড্যাম রয়েছে, সেটা হচ্ছে কি কাডানা ড্যাম। আর একটা ড্যাম রয়েছে, সেটা হচ্ছে কি কাডানা ড্যাম। এই দুটো ড্যাম রয়েছে। আরও একটা গুরুত্বপূর্ণ যে জায়গা, যেটা আমাদের মাহি নদী থেকে আসে, এই মাহি নদী, আচ্ছা, এই বরাবর একটা রেখা যাচ্ছিল, এই রেখাটার নাম কি জানেন? কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। তাহলে এই যে মাহি, হ্যাঁ, মাহি নদী এই কর্কট ক্রান্তি রেখাকে 2 বার অতিক্রম করেছে। কর্কট ক্রান্তি রেখাকে 2 বার অতিক্রম করেছে। মাহি নদী, মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে 2 বার অতিক্রম করেছে, অতিক্রম করেছে। মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে 2 বার অতিক্রম করেছে। একদম ভিভিআই আর কি। আর কর্কট ক্রান্তি রেখা আমরা জানি যে 23.5 ডিগ্রি উত্তর, যেটা আমাদের ভারতবর্ষের একদম মাঝ বরাবর গেছে। আমাদের ভারতবর্ষের 8টি রাজ্য এবং আমাদের পশ্চিমবঙ্গে যদি বলি 5টি জেলা, এর উপর দিয়ে কিন্তু এই মাহি বলছে কর্কট ক্রান্তি রেখা কিন্তু গেছে। আর এই যে ড্যামটা, এই ড্যামটার নামই হচ্ছে মাহি বাজার সাগর ড্যাম। এই যে এই ড্যামটা হচ্ছে মাহি বাজার সাগর ড্যাম। দেখুন, এর যে জলের যে স্রোত অনেক বেশি, এই জলের স্রোতকে কাজে লাগিয়েই এখানে হাইড্রো পাওয়ার স্টেশন কিন্তু গড়ে তোলা হয়েছে, জলবিদ্যুৎ। এই সামনে মনে করুন কোনো একটা টারবাইন রেখে দিল, এই টারবাইন, এই জলের স্রোতে এই টারবাইনটা ঘুরবে এবং এই টারবাইনের সঙ্গে জোড়া লাগানো থাকবে হচ্ছে কি জেনারেটর। এবার যেহেতু টারবাইন ঘুরবে, সেই টারবাইনের সঙ্গে জেনারেটর ঘুরবে এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। তাহলে আমরা মাহি নদীও পড়ে নিলাম। এরপরে যেটা রয়েছে কি সবরমতী রিভার। সবরমতী রিভার। সবরমতী রিভার কোনটা? সবরমতী রিভার হচ্ছে এই যে, এটা হচ্ছে সবরমতী রিভার। এটা হচ্ছে সবরমতী রিভার। তাহলে সবরমতী রিভারের উৎপত্তি হচ্ছে কোথায়? আরাবল্লী রেঞ্জ, আরাবল্লী পর্বত। এই আরাবল্লী পর্বত হচ্ছে সবচেয়ে প্রাচীন পর্বত আর কি, প্রাচীন ভঙ্গিল পর্বত, সবচেয়ে প্রাচীন। মানে হিমালয়ের অনেক আগে এই পর্বত কিন্তু তৈরি হয়েছে, যার উচ্চতম শৃঙ্গ হচ্ছে কি গুরু শিখর, যেগুলো আমরা ভারতের ভূপ্রকৃতি করার সময় আমরা আলোচনা করব জায়গাগুলো। তো এখানে কী রয়েছে? সবরমতী রিভার। সবরমতী রিভারের যে লোকেশান সেটাও আমরা ম্যাপে দেখে নিলাম। তাহলে সবরমতী রিভার এর অরিজিন বা এর উৎস কোথায়? এর উৎস হচ্ছে কি আরাবল্লী হিলস। আরাবল্লী হিলস থেকে এর উৎপত্তি। এরপর রাজস্থান, গুজরাট, তারপর গালফ অফ খাম্বাতে গিয়ে মিশেছে। তাহলে এই হচ্ছে কি রাজস্থান, এই রাজস্থানে উৎপত্তি লাভ করলো। রাজস্থানের কোথায়? রাজস্থানের যে আরাবল্লী যে হিলস রয়েছে বা আরাবল্লী পর্বতমালা রয়েছে, সেই আরাবল্লী পর্বতমালা থেকে। তারপর গুজরাটে এলো। গুজরাটে আসার পর এই খাম্বাত যে উপসাগর, খাম্বাত উপসাগরে এসে পতিত হলো। খাম্বাত উপসাগরে এসে পতিত হলো। এই সবরমতী নদী থেকে দুটো জায়গা খুব আসে, দুটো সিটি। একটা হচ্ছে কি আহমেদাবাদ আর একটা হচ্ছে কি উদয়পুর। ঠিক আছে, আহমেদাবাদ আর এই উদয়পুর, এই যে দুটো। হ্যাঁ ম্যাডাম বলুন। আচ্ছা, প্রবাহটা এই যে ম্যাডাম উপরে হচ্ছে কি রাজস্থান। এই রাজস্থানের যে আরাবল্লী যে পর্বত, সেই আরাবল্লী পর্বত থেকে এই সবরমতী নদীর উৎপত্তি। তাহলে এই রাজস্থানের আরাবল্লী পর্বত থেকে
সবরমতী যে পর্বত রয়েছে আর কি, এই সবরমতী পর্বত কেন বলছি, সবরমতী যে নদী রয়েছে সেই সবরমতী নদীটি এই আরাবল্লী যে পর্বত, রাজস্থানের আরাবল্লী পর্বত, সেখানে উৎপত্তি লাভ করলো। উৎপত্তি লাভ করার পর কোথায় এলো? গুজরাটে এলো। এটা হচ্ছে গুজরাট। এই গুজরাটে আসার পর এই যে খাম্বাত যে উপসাগর, খাম্বাত উপসাগরে এসে পতিত হলো, মানে এর মোহনা হচ্ছে খাম্বাত উপসাগর। এই যে সবরমতী নদী, এই সবরমতী নদীর তীরে দুটো শহর রয়েছে। একটা হচ্ছে আহমেদাবাদ, যেটা দেখবেন আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় স্টেডিয়াম যেটা। নবজিৎ স্যার বলছেন যে কালকে খেলা হবে ওখানে। কালকে স্যার যেখানে খেলা হবে, হ্যাঁ কালকে আহমেদাবাদে খেলা হবে আর কি। আগে স্যার মেলবোর্ন ছিল, বর্তমান হচ্ছে হ্যাঁ, আহমেদাবাদ। তো এই যে আহমেদাবাদ আর কি, এটা হচ্ছে এই সবরমতী তীরে অবস্থিত, সবরমতী নদীর তীরে। দেখবেন যদি মানে ড্রোন ক্যামেরায় যদি কালকে দেখাই, এই সবরমতী নদীটাকেও দেখে নেবেন একবার, কেমন? কালকে খেলায় যদি ড্রোন ক্যামেরায় যদি দেখাই, তাহলে সবরমতী নদীটাকেও দেখে নেবেন, ঠিক আহমেদাবাদের পাশেই আর কি, বা আহমেদাবাদ শহরটি এই কিন্তু সবরমতী নদীর তীরেই অবস্থিত। এই যে আহমেদাবাদ, এই শহরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। একে আবার অনেক মানে এর উপনাম রয়েছে, যেমন এই আহমেদাবাদকে বলা হয়, কি বলা হয় বলুন তো? আহমেদাবাদকে কি বলা হয়? একটা নিকনেম রয়েছে এর। ভারতের ম্যানচেস্টার। হ্যাঁ, ভারতের ম্যানচেস্টার বলা হয়। স্যার বোস্টন অফ সিটি বলা হয় তো বলতো। হ্যাঁ, বোস্টন অফ সিটিও বলা হয়, ভারতের ম্যানচেস্টার বলা হয়। আচ্ছা, এখান থেকে যদি আমি বলি, যদি উত্তর ভারতের ম্যানচেস্টার বলে? কানপুর। কি বললেন স্যার? উত্তর ভারতের ম্যানচেস্টার বললে? কানপুর কানপুর। কানপুর উত্তর ভারতের। হ্যাঁ, উত্তর ভারতের বললে কানপুর। দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর। হ্যাঁ, আর দক্ষিণ ভারতের বললে? কোয়েম্বাটুর। 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 এই কোয়েম্বাটুর, কানপুর, এগুলো যখন দেখবেন পর্বত যখন পড়াবো, গিরিপথ যখন পড়াবো, তখন এগুলো ম্যাপে একদম ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো কোয়েম্বাটুর কোথায়, কি না কি সমাচার। হ্যালো স্যার, কি ম্যানচেস্টার জিনিসটা কি স্যার? আচ্ছা, এই ম্যানচেস্টার, স্যার ম্যানচেস্টার মানে স্যার গুরুত্বপূর্ণ জায়গা আর কি, মানে আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে একটা আর কি। সেটা তো জানি, মানে ম্যানচেস্টার জিনিসটা কি স্যার? নামটা শুধু না অন্য কিছু? একটা টাইটেল দিয়েছে, একটা উপনাম। যেমন দেখুন, মানে একটা শহরের যিনি মানে একটা শহরের বা মনে করুন একটা গ্রামের যিনি প্রধান হয় তাকে প্রধান বলা হয়। একটা ব্লকের যিনি প্রধান হয় তাকে কি বলা হয়? বিডিও বলা হয়। একটা ডিস্ট্রিক্টের যে প্রধান হয় তাকে ডিএম বলা হয়, তাই না? এরকমই যেমন এই গোটা যে আমাদের ভারতবর্ষ আর কি, এই ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরের মধ্যে একটা হচ্ছে এই আহমেদাবাদ। সেই জন্য একে বলা হচ্ছে ভারতের ম্যানচেস্টার বলা হচ্ছে, মানে একটা নাম দেওয়া হচ্ছে আর কি, মানে এটাকে অন্যান্য যে সমস্ত শহর রয়েছে তার থেকে আলাদা করার জন্য এটাকে একটা নাম দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে কি ভারতের ম্যানচেস্টার। ম্যানচেস্টার বিখ্যাত শিল্প শহর, সেই হিসেবে এটা নাম দেওয়া হয়েছে। স্যার পূর্ব ভারতের ম্যানচেস্টার হবে স্যার? আছে পূর্ব ভারতের না স্যার, পূর্ব ভারতের পড়েনি স্যার। উত্তর ভারতের কানপুর, দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর, আর যদি শুধু ভারতের বলে তাহলে ম্যানচেস্টার। হ্যাঁ স্যার, একটু আগে বললেন যে স্যার শিল্প শহর, একদম আহমেদাবাদ তো একদম শিল্প শহর আর কি। হ্যাঁ, মানে স্যার উন্নত এক কথায় বলা যেতে পারে আহমেদাবাদ। সেই জন্য এই দেখবেন এই যে আহমেদাবাদ, এই আহমেদাবাদ হচ্ছে, আহমেদাবাদকে একটু আগে ইসমেতা ম্যাম বললেন যে বস্টন অফ ইন্ডিয়া বলা হয়। বস্টন অফ ইন্ডিয়া, বস্টন অফ ইন্ডিয়া বলা হয়। এই বস্টন হচ্ছে কি বলুন তো? এই বস্টন হচ্ছে সম্ভবত প্যারিসের একটা শহর, মানে খুবই একটা উন্নত মানের শহর হচ্ছে প্যারিসের বস্টন শহর। সেই বস্টনের সঙ্গে তুলনা করা হচ্ছে আমাদের আহমেদাবাদকে। হ্যাঁ, সেই বস্টনের সঙ্গে তুলনা করে বলা হচ্ছে যে আমাদের আহমেদাবাদটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার বস্টন। এই আহমেদাবাদটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার বস্টন। আরও একটা পয়েন্ট যেটা আছে, এই আহমেদাবাদই হচ্ছে এমন শহর, মানে প্রথম শহর যেটা হচ্ছে কি ওয়ার্ল্ড হেরিটেজ সিটি। ওয়ার্ল্ড হেরিটেজ সিটি। আমাদের যদি বলি, আমাদের ভারতবর্ষে বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা হচ্ছে 41টি, তাই তো? সেই 41টির মধ্যে এই আহমেদাবাদ এটা হচ্ছে কি একটা ওয়ার্ল্ড হেরিটেজ সিটি।
এই 41টির মধ্যে, এবং প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সিটি মানে এমন একটা শহর যাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব দেয় ইউনেস্কো, সেটা হচ্ছে কি এই আহমেদাবাদ। এই আহমেদাবাদকেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু খেতাব দেয়, আর এই আহমেদাবাদই হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সিটি। তাহলে এই যে আহমেদাবাদ, এটা হচ্ছে ভারতের ম্যানচেস্টার, বস্টন অফ ইন্ডিয়া, এবং সেই সঙ্গে ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হচ্ছে আহমেদাবাদ। আর একটা শহর রয়েছে উদয়পুর, একটা শহর রয়েছে কি উদয়পুর। এই যে উদয়পুর, উদয়পুর কোথায় রয়েছে বলুন তো? আহমেদাবাদ, হ্যাঁ উদয়পুর, আহমেদাবাদ রয়েছে গুজরাটে, তাই তো? হ্যাঁ রাজস্থান, তো রাজস্থান। আচ্ছা উদয়পুর তো রাজস্থান। হ্যাঁ আচ্ছা আহমেদাবাদ কোথায়? আহমেদাবাদ গুজরাটে। হ্যাঁ স্যার ওটা গুজরাট। গুজরাটে স্যার। হ্যাঁ, তাহলে এই যে উদয়পুর, উদয়পুরকে আবার কিছু নামে ডাকা হয়। পিঙ্ক সিটি, পিঙ্ক সিটি না, পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। সিটি অফ লেক, আচ্ছা জয় পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। সিটি অফ লেক স্যার। হ্যাঁ হ্রদের শহর। হ্যাঁ হ্রদের শহর, সিটি অফ লেকস, একদম সিটি অফ লেকস। এই উদয়পুরকে বলা হয় সিটি অফ লেকস। তাহলে এই যে আহমেদাবাদ এবং এই যে উদয়পুর, এই যে দুটো শহর, এই যে দেখুন এখানে উদয়পুর, এই যে আহমেদাবাদ, এই দুটো শহরই কিন্তু এই সবরমতী নদীর তীরে কিন্তু অবস্থিত, সবরমতী নদীর তীরে অবস্থিত। তাহলে দেখুন আমরা কি পড়লাম আজকে? আজকে আমরা ওয়েস্ট ফ্লোরিং রিভার অর্থাৎ পশ্চিম বাহিনী নদীগুলো আলোচনা করলাম। সেখানে নর্মদা রিভার, তাপি রিভার, তাপি রিভারের পর হচ্ছে কি মাহি রিভার, মাহি রিভারের পর পড়লাম সবরমতী রিভার। এবার এই চারটে যে রিভার, এই চারটে রিভার একবার ম্যাপে দেখে নিন। হ্যাঁ ম্যাডাম বলুন। স্যার একটা কথা বলবো? হ্যাঁ স্যার বলুন। স্যার হ্যাঁ বলছি, আপনি যে পশ্চিম বাহিনী নদীগুলো সব বলছেন গালফ অফ খাম্বেতে পড়ছে, তাহলে এগুলো আরব সাগরে কেন পড়ছে না? আরব সাগর কেন বলছেন না? গালফ অফ খাম্বেত কি আরব সাগরের মধ্যেই তো? একদম। হ্যাঁ স্যার, ওটা আমারও প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, সবকিছু আমি গালফ অফ খাম্বেত। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ দেখুন, এবার এর জন্য একটু ওয়ার্ল্ড যে ম্যাপ আর কি, ওয়ার্ল্ড ম্যাপের একটু সহায়তা দরকার ছিল। কারণ তাহলে আমরা তো বলতে পারি এই যে এখানে এটাকে বঙ্গোপসাগর বলছি, আর এটাকে কি বলছি ভারত, এটাকে বঙ্গোপসাগর বলছি, এটাকে আরব সাগর বলছি। তাহলে এটাকে আরব সাগর কেন বলছি? এটাকে তো আমি ভারত মহাসাগর বলতে পারতাম। কেননা স্যার এর নিচে রয়েছে, এই যে এর নিচে রয়েছে পুরো ভারত মহাসাগর, এর নিচে পুরো রয়েছে কি ভারত মহাসাগর। তাহলে মহাসাগর কিভাবে তৈরি হয়? কতকগুলো সাগর নিয়েই মহাসাগর তৈরি হয়। যেমন এখানে বঙ্গোপসাগর, আরব সাগর, এগুলোকে নিয়েই কি তৈরি হয়েছে? এগুলোকে নিয়েই তো যে বিশাল যে মহাসাগর, সেই বিশাল মহাসাগর তৈরি হয়েছে, তাই তো? এবার এই যে তাহলে সাগরগুলো কিভাবে তৈরি হয়েছে? এই সাগরগুলো তৈরি হয়েছে উপসাগর নিয়ে। যেমন এখানে রয়েছে কি গালফ অর্থাৎ খাম্বাত উপসাগর রয়েছে, এখানে কচ্ছ উপসাগর রয়েছে। তাহলে এই উপসাগরগুলোকে নিয়ে কি তৈরি হয়েছে? সাগর তৈরি হয়েছে। এই সাগরগুলোকে নিয়ে কি তৈরি হয়েছে? মহাসাগর তৈরি হয়েছে। যেমন একটা গ্রাম কি নিয়ে তৈরি হয়? কতকগুলি পাড়া নিয়ে একটা গ্রাম তৈরি হয়। কতকগুলি গ্রাম নিয়ে কি তৈরি হয়? একটা অঞ্চল তৈরি হয়। কতগুলি অঞ্চল নিয়ে কি তৈরি হয়? একটা ব্লক তৈরি হয়। কতগুলি ব্লক নিয়ে জেলা, কতগুলি জেলা নিয়ে কি হয়? একটা রাজ্য, কতগুলি রাজ্য নিয়ে একটা দেশ। ঠিক এইভাবেই এই যে পুরো যে সিস্টেমটা এভাবেই তো স্যার চলছে, তাই না? আমাদের পুরো পৃথিবীতে যদি দেখি 5টি মহাসাগর রয়েছে, তাহলে সেই যে 5টি যে মহাসাগর রয়েছে, সেই 5টি মহাসাগর কিভাবে তৈরি হলো? এই যে অসংখ্য সাগর নিয়েই তৈরি হলো, তাই না? তাহলে এবার সাগরগুলো কিভাবে তৈরি হলো? বিভিন্ন উপসাগর নিয়ে তৈরি হলো। এই যে ছোট ছোট উপসাগরগুলোকে নিয়ে তৈরি হলো। স্যার বোঝাতে পারছি? আর স্যার আমি বলছি, আমরা যেমন বলি বঙ্গোপসাগর, কিন্তু আরব সাগরকে তো আরব উপসাগর বলি না, আরব সাগর বলি। আচ্ছা আরব উপসাগর কই বলি? আরব সাগরই তো বলি না, ওটাই বলছি যে বঙ্গোপসাগরকে আমরা বঙ্গোপসাগর বলি, আর আরব সাগরকে আরব সাগর বলি। তাহলে আরব সাগর কি বড় বঙ্গোপসাগর থেকে? দেখুন আরব সাগর বড় কি আরব সাগর ছোট, ঠিক আছে স্যার, এখানে ওই ব্যাপারটা আসছে না। আমি স্যার মহাসাগরের কনসেপ্টে আসুন, মহাসাগরের কনসেপ্টে আসুন, যে পুরো যে মহাসাগর রয়েছে আর কি, যদি ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে বা ওয়ার্ল্ডের ম্যাপ সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে স্যার বুঝতে পারবেন
পুরো যে মহাসাগর রয়েছে, কয়টা মহাসাগর রয়েছে? 5টা মহাসাগর রয়েছে, তাই না? তাহলে সেই মহাসাগরগুলো স্যার কীভাবে তৈরি হলো? মহাসাগরগুলো কীভাবে তৈরি হলো? এই বিভিন্ন সাগর নিয়ে তৈরি হয়েছে। সাগরগুলো কীভাবে তৈরি হলো? এই যে বিভিন্ন উপসাগর নিয়ে তৈরি হয়েছে। এবার সেই নদীগুলো এই উপসাগরে এসে মিলিত হচ্ছে, নদীগুলো উপসাগরে এসে মিলিত হচ্ছে। এবার উপসাগরটা তো সাগরের সঙ্গে জড়িত রয়েছে, এবার সাগরটা তো আবার মহাসাগরের সঙ্গে জড়িত রয়েছে, সে বিশাল এরিয়া জুড়ে। এবার স্যার যদি আপনি বলেন স্যার এটা বড় না এটা বড়, এবার এটা স্যার তো মেপে দেখতে হবে আর কি, স্যার জানা নেই কোনটা বড়। এবার স্যার এটা জল বাউন্ডারি আর কি, সেখানে তো এক্সক্লুসিভ ইকোনমিক জোন ব্যবহার করতে হবে। তাহলে কতটা মানে এখানে জলের পরিমাপটা কিসের সাহায্যে যেন করে? নটিক্যাল মাইল। তাহলে স্যার এই যে 4টে আমরা নদী বললাম, এই 4টে নদীকে একটু ম্যাপের সাহায্যে আমরা দেখে নিই। এই হচ্ছে 4টে নদী। এই যে এটা হচ্ছে কি নর্মদা রিভার, স্যার এটা হচ্ছে নর্মদা রিভার। কালারটা বড় করে মোটা করুন স্যার। হ্যাঁ স্যার বলুন। যে কালারটা একটু মোটা করুন, শুরু বোঝা যাচ্ছে না ভালো করে। আচ্ছা কালারটা একটু মোটা করব। আচ্ছা স্যার এই যে রিভারটা, স্যার লুনি নদীটা বলবেন না? অবশ্যই বলবো, কেন বলবো না ম্যাডাম। এই যে এটা হচ্ছে নর্মদা রিভার, এই নদীটির নাম হচ্ছে কি নর্মদা রিভার। এই যে এই নদীটা, এই নদীটির নাম হচ্ছে তাপি বা তাপ্তি রিভার। এই নদীটির নাম হচ্ছে সবরমতী, এই সবরমতী বলছি মাহি রিভার। আর এই নদীটির নাম হচ্ছে কি, এই নদীটির নাম হচ্ছে সবরমতী রিভার। এই হচ্ছে 4টে রিভার পশ্চিম বাহিনী নদী। এছাড়াও পশ্চিম দিকে আরও একটা নদী রয়েছে, যেটা হচ্ছে কি একটা অন্তর্বাহিনী নদী রয়েছে, অন্তর্বাহিনী নদী রয়েছে, সেটা হচ্ছে কি লুনি রিভার। এই লুনি রিভার হচ্ছে কি অন্তর্বাহিনী নদী। মানে এই যে নদীটার যদি উৎপত্তি যদি দেখেন আর কি, নদীটার উৎপত্তি কিন্তু এই আরাবল্লী পর্বতে। এর যে অরিজিন বা উৎপত্তি হচ্ছে কোথায়? আরাবল্লী পর্বতে, ইন পুষ্কর ভ্যালি। এই পুষ্কর একটা হ্রদ রয়েছে রাজস্থানে, যেটা হ্রদ পড়ার সময় পড়বো আর কি। তো সেই আরাবল্লী যে রেঞ্জ বা আরাবল্লী যে পর্বত, সেই আরাবল্লী পর্বতেই কিন্তু এই লুনি নদীর উৎপত্তি। লুনি নদীর দৈর্ঘ্য কতটা? 482 কিলোমিটার। এখান থেকে একটাই প্রশ্ন আসে, এই যে লুনি নদী এটা হচ্ছে কি একটা অন্তর্বাহিনী নদী, অন্তর্বাহিনী, অন্তর্বাহিনী নদী। মানে এই নদীটা কিন্তু মানে কোনো সাগর বা উপসাগরে গিয়ে মেশেনি। মানে এই নদীটা আমি যদি এই জায়গায় দেখাই তাহলে হয়তো আরও ক্লিয়ার হবে। এই যে আরাবল্লী যে পর্বত আর কি, সেই আরাবল্লী পর্বত থেকেই কিন্তু লুনি নদীটার উৎপত্তি হয়েছে, এই লুনি নদীটার উৎপত্তি হয়েছে। এরপর লুনি নদীটার উৎপত্তি হয়ে এই গুজরাটে প্রবেশ করেছে। গুজরাটে প্রবেশ করার পর এই যে এখানে রয়েছে কি কচ্ছ উপসাগর, সেই কচ্ছ উপসাগরের কাছে গিয়ে একটা দলদলি এলাকা আর কি, মানে যেটাকে কর্দমাক্ত বলি না, যেমন যদি দেখেন আর কি আপনাদের বাড়ির পাশে যদি পুকুর থাকে আর কি, পুকুরের জল যখন একদম শুকিয়ে যায় তখন কেমন হয় পুকুরটা দেখতে? অনেকটা সে কর্দমাক্ত মানে দল দল এরকমটা দেখতে লাগে না? ঠিক মাটি টাইপের হয়ে যাবে। হ্যাঁ ঠিক ওইভাবে গিয়ে মিশেছে আর কি। এই রান অফ কচ্ছতে আর কি, ঠিক আছে, বা কচ্ছের রনে গিয়ে ঠিক এইভাবে মিশেছে। মানে এই নদীটা উপসাগরে কিন্তু আর যায়নি, সেই জন্য এই নদীটাকে বলা হয় অন্তর্বাহিনী নদী। এই জায়গা থেকেই একটা প্রশ্নই আসে, এই লুনি নদী হচ্ছে অন্তর্বাহিনী নদী। এবং আরেকটা যেটা আছে, লুনি ইজ লার্জেস্ট মানে কি বৃহত্তম রিভার ইন দ্য দেয়ার ডেজার্ট। ডেজার্ট মানে কি? মরুভূমি। ডেজার্ট মরুভূমি। ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি। নর্থ ইস্ট ইন্ডিয়া মানে আমাদের উত্তর পশ্চিম ভারতের যে মরুভূমি রয়েছে আর কি, সেই মরুভূমি অঞ্চলের সবচেয়ে বৃহত্তম নদী হচ্ছে এই লুনি নদী। মরুভূমি অঞ্চলের সবচেয়ে বৃহত্তম নদী হচ্ছে এই লুনি নদী। এই লুনি নদী হচ্ছে অন্তর্বাহিনী নদী। মানে এই লুনি নদী উৎপত্তি হয়েছে আরাবল্লী হিলস থেকে, কিন্তু এই লুনি নদী মানে একটা ল্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ, মানে কোনো সাগর বা উপসাগরে গিয়ে মেশেনি, সেই জন্য লুনি নদীকে বলা হচ্ছে অন্তর্বাহিনী নদী। স্যার রান অফ কচ্ছ না, এটা কি বললেন ওটা?
হ্যাঁ ওটা স্যার। আরেকবার বলুন। আচ্ছা, রান অফ কাচ। এই যে স্যার এটা তো খাম্বাত উপসাগর, গালফ অফ খাম্বাত, আর এটা হচ্ছে কি রান অফ কাচ। এই যে গুজরাটের এই এরিয়াটা, এটাকে বলছে কি, এটাকে বলছে কচ্ছ উপসাগর, আর এটাকে বলছে খাম্বাত উপসাগর। এটা হচ্ছে রান অফ কাচ, এটা হচ্ছে কি গালফ অফ খাম্বাত। যেমন স্যার ভারতের, হ্যাঁ স্যার ভারতের ম্যাপ দেখলে আরো একটু হয়তো ভালো বোঝা যাবে, যদিও এখানে নেই আর কি। আচ্ছা এখানেই রয়েছে, এখান থেকে বোঝানো যাবে। এছাড়া গুজরাটের যদি ম্যাপটা দেখেন, এখানে একটু ভিতর দিকে ঢুকে গেছে না, এই যে এটা হচ্ছে কি রান অফ কাচ, আর এটা হচ্ছে কি খাম্বাত অর্থাৎ গালফ অফ খাম্বাত। স্যার এগুলো যখন ভারতের যে ভূপ্রকৃতি রয়েছে যখন পড়বো আমরা, তখন আরও রেঞ্জ টেন্স যা কিছু রয়েছে, বা এই যে খাম্বাত উপসাগর, এর দৈর্ঘ্য কতটা, এর যে চওড়া কতটা, কতটা লম্বা, কতটুকু জল রয়েছে, সব নিয়ে আমরা আলোচনা করব। এবং সেই সঙ্গে এই যে বিন্ধ্যা রেঞ্জ রয়েছে, এগুলো তো গুরুত্বপূর্ণ, সাতপুরা রেঞ্জ, তারপরে যে গুরু শিখর যেটা ওই অর্থাৎ আরাবল্লী যে পর্বত, এগুলো নিয়ে তো আমরা যখন এরপরে যখন আমরা ভারতের ভূপ্রকৃতি যখন শুরু করব, ভারতের ভূপ্রকৃতি মোটামুটি 4 থেকে 5টা ক্লাস লাগবে, ওটাতে কমপ্লিট করিয়ে দেবো। স্যার পশ্চিম বাহিনী নদীগুলো একটু সহজ লাগছে, কিন্তু মানে এর আগে যেগুলো করাতলেন ওগুলো একটু টাফ লাগছে। আচ্ছা উত্তর বাহিনীগুলো মানে মাহিটা আরেকবার বলুন স্যার। স্যার উপনদীগুলো মনে রাখতে মাথা খারাপ হয়ে যায়, উপনদীগুলোতে গুলিয়ে যাচ্ছি, একটা থেকে ওটা থেকে ওটাতে চলে যাচ্ছে এরকম। আচ্ছা সাথী ম্যাডাম বলুন। বলছি স্যার মাহিটা একবার বলুন। মাহি নদী, তাই তো, মাহি নদী। এই যে ম্যাডাম মাহি নদী, মাহি নদীর উৎপত্তি কোথায় ম্যাডাম? মাহি নদীর উৎপত্তি হচ্ছে রাজস্থানে। আচ্ছা এখানে তো ম্যাপে তো মাহি নদীটা দেখানো নেই। আচ্ছা এখানে স্যার ওখানে এমপি লেখা আছে, যে এমপি আছে তো। আচ্ছা মাহি নদী বললো তো, এই যে ম্যাডাম এটা হচ্ছে মাহি নদী। এই যে এমপি মানে কি মধ্যপ্রদেশ, এই যে মধ্যপ্রদেশে মাহি নদীর উৎপত্তি হয়েছে ম্যাডাম। মধ্যপ্রদেশে মাহি নদীর উৎপত্তি হলো কোথা থেকে? এই যে বিন্ধ্যা রেঞ্জ অর্থাৎ বিন্ধ্যা পর্বতশ্রেণী, এখান থেকে মাহি নদীর উৎপত্তি হলো। এরপর মাহি নদী রাজস্থানে গেল, রাজস্থানে যাওয়ার পর আবার নিচের দিকে নেমে এসে গুজরাটে গেল, গুজরাটে যাওয়ার পর খাম্বাত উপসাগরে গিয়ে পতিত হলো, খাম্বাত উপসাগরে গিয়ে পতিত হলো। এই যে মধ্যপ্রদেশ, তারপর রাজস্থান, তারপর গুজরাট, তারপর গালফ অফ খাম্বাত। কিছু ড্যামস রয়েছে, একটা মাহি বাজাজ সাগর ড্যাম রয়েছে রাজস্থানে। আর এই মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে 2বার অতিক্রম করেছে। এই যে দেখুন এটা হচ্ছে কি কর্কট ক্রান্তি রেখা, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, আমার ভারতবর্ষে মাঝ বরাবর গেছে, আর মাহি নদীটা 2বার অতিক্রম করেছে, সেই জন্য মাহি নদীটা ইম্পর্টেন্ট। আচ্ছা আর কারোর কোথাও কোনো রকম সমস্যা? লুনি রিভার, হ্যাঁ স্যার একটু বলেন তো ওটা। আচ্ছা লুনি রিভার। আচ্ছা এই যে পুরো ম্যাপটাই হচ্ছে কোথাকার? পুরো ম্যাপটাই হচ্ছে রাজস্থানের আর কি, মানে রাজস্থান নয়, এদিকটা তো গুজরাটে পড়ছে, এদিকটা গুজরাটের। আচ্ছা উপরের ম্যাপটাই দেখাই, তাহলে হয়তো ক্লিয়ার হবে। স্যার মাহি নদীর লুনি নদীর উৎপত্তি হচ্ছে এই যে আরাবল্লী যে রেঞ্জ রয়েছে, এই আরাবল্লী রেঞ্জের যে পুষ্কর ভ্যালি থেকে উৎপত্তি, পুষ্কর ভ্যালি থেকে উৎপত্তি। এরপর পুষ্কর ভ্যালিতে উৎপত্তি হওয়ার পর রাজস্থানের যে মরুভূমি অঞ্চল, সেই মরুভূমি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই গুজরাটে আসার পর এই যে এখানে রয়েছে কি রান অফ কাচ, এই রান অফ কাচ পৌঁছানোর আগেই এখানে একটা যে দলদলি এলাকা রয়েছে বা কর্দমাক্ত যে এলাকা রয়েছে সেখানে গিয়ে মিশে যায়। মানে এই নদীটা হচ্ছে একটা ল্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ, মানে কোনো সাগর বা উপসাগরে মিশে যায়নি, সেই জন্য এই নদীটাকে বলা হয় অন্তর্বাহিনী নদী। এই একটাই প্রশ্ন আছে যে অন্তর্বাহিনী নদী কোনটি? অন্তর্বাহিনী নদী হচ্ছে এই লুনি নদী। এবং এই যে পুরো যে মরুভূমি অঞ্চল, এই পুরো মরুভূমি অঞ্চলের সর্ববৃহৎ নদী হচ্ছে এই লুনি নদী। আর কারোর কোথাও প্রশ্ন? হ্যাঁ ম্যাডাম বলুন। পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী স্যার। আচ্ছা লুনিটা, আচ্ছা ম্যাডাম বুঝলাম না, আরেকবার বলবেন।
আমি বললাম যে লুনিও কি পশ্চিম বাহিনী নদী স্যার নাকি মানে ঠিক আমার নেটওয়ার্ক মানে প্রবলেম ছিল শুনতে পাইনি। আচ্ছা লুনি মানে যদি আপনি যদি পশ্চিম বাহিনী নদীর মধ্যে যদি রাখতে চান অবশ্যই পশ্চিম বাহিনী নদী। হ্যাঁ স্যার ওখানে লেখা আছে তো হ্যাঁ যে এবার নর্থ এটার ইস্ট একটা ক্যাটাগরি নর্থ আলাদা আর কি, মানে এটার যে ধর্মটা এটা আলাদা আর কি, মানে এটা আলাদা একটা ক্যাটাগরির মধ্যে পড়ে আর কি, এটা অন্তর্বাহিনী নদী। স্যার এটাকে স্যার পশ্চিম বাহিনী নদীও আপনি বলতে পারেন, কারণ পশ্চিম দিকে প্রবাহিত নদী পশ্চিম বাহিনী নদীও বলতে পারেন। আর কারোর কোথাও প্রশ্ন? সাজিদ স্যার প্রশ্ন রয়েছে কোথাও? স্যার ওটা আমি বুঝতে পারলাম না, অন্তর্বাহিনী নদী বলতে কি, মানে সে কাতানে কি বলেন ওটা? আরে স্যার অন্তর্বাহিনী নদী মানে মানে নদীটা কোনো সাগর উপসাগরে গিয়ে মেশেনি, পাকিস্তানের মধ্যে শেষ হয়ে গেছে। মানে মানে কোনো একটা অঞ্চলে তৈরি হয়েছে, ওই অঞ্চলেই শেষ হয়ে গেছে নদীটা। মনে করুন এটা, হ্যাঁ মনে করুন এটা হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গে কোনো একটা নদী উৎপত্তি হলো, সেই পশ্চিমবঙ্গে নদীটা যদি শেষ হয়ে যায় মানে নদীটা যে ওখানেই উৎপত্তি লাভ করে ওর মধ্যেই সীমাবদ্ধ, হ্যাঁ ওর মধ্যেই সীমাবদ্ধ, মানে কিছুটা প্রবাহিত হয়েছে, কিছুটা প্রবাহিত হওয়ার পর মানে ওটার মধ্যেই সীমাবদ্ধ, মানে ল্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ আর কি, কোনো সাগর বা উপসাগর বা কোনো নদী বা উপনদীতে গিয়ে মিলিত হয়নি। বোঝা গেল স্যার? যে মাঠ বললেন ওইটা কি বললেন স্যার? মাঠ বললাম, মাঠ না স্যার, মাটি টাইপের কিছু একটা বললেন না, ওইটা কি বললেন ওটা? স্যার মরুভূমি অঞ্চলের সবচেয়ে বৃহত্তম নদী। না স্যার ওই যে কাদা টাইপের কিছু একটা বললেন না, ও মানে সেই কর্দমাক্ত এলাকা আর কি, ঠিক আছে, মানে সেই দলদলে এলাকাতে গিয়ে মিশে গেছে আর কি। ও আচ্ছা, হ্যাঁ নদীটা গিয়ে দলদলি যে এলাকা আছে আর কি, ওই রান অফ কাচ্ছেতে ওখানে গিয়ে মিশে গেছে। আচ্ছা কারো কোথাও যদি প্রশ্ন থাকে তাহলে করুন, আর প্রশ্ন না থাকলে লেফট করুন, কেননা 8টা থেকে ভাস্কর স্যার আবার ক্লাস নেবেন। কেমন স্যার? এই কানপুরটা কি বলেন? উত্তর ভারতের প্রধান শহর কানপুর? উত্তর ভারতের ম্যানচেস্টার স্যার। উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, হ্যাঁ উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে কানপুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, আর যদি বলা হয় ভারতের ম্যানচেস্টার বললে তখন হবে আহমেদাবাদ। ক্লাস হবে স্যার আবার? স্যার আজকে তো স্যার 4টে ক্লাস রয়েছে পরপর। স্যার এগুলো এতটা ইনফরমেটিভ না, একটা নদ নদী পড়তে গিয়ে অনেক কিছুই মানে টাচ হয়ে যাচ্ছে আর কি, ইনফরমেশন পাচ্ছি আর কি। স্যার স্বাভাবিক আর কি, ঠিক আছে, কারণ স্যার জিকে তো শেষ নেই না স্যার, জিকে তো প্রচুর রয়েছে। এবার স্যার একটা পড়তে গিয়ে যদি আমরা আরেকটা যদি আলোচনা না করি তাহলে স্যার জিকেতে স্ট্রং হওয়া খুবই কঠিন। ঠিক আছে স্যার, তাহলে লেফট নিলাম। হ্যাঁ স্যার পিডিএফটা পাঠিয়ে হ্যাঁ স্যার পিডিএফ। স্যার 8টা থেকে কি ক্লাস হবে স্যার? স্যার 8টা থেকে ভাস্কর স্যার নেবেন সম্ভবত ইংলিশ পেডাগজি। আর স্যার রেকর্ডেডটাও পাঠিয়ে দেবেন। আচ্ছা শুভজিৎ স্যার সুপার মেসি। ঠিক আছে তাহলে লেফট করুন সবাই। স্যার ভাস্কর স্যার কিছু বলেছেন আপনাকে, লেফট নিলে আপনি দেখে নিন। আচ্ছা কি বলেছে ভাস্কর স্যার? শুভজিৎ স্যার সুপার মেসি। হ্যাঁ সুপার মেসি বলতে? সুপ্রামেসি মানে স্যার সুপ্রামেসি তো জানি না। আচ্ছা সুপার মেসি বলতে এই যে ফুটবল খেলে মেসি, ওই মেসি? ভাস্কর স্যার শুনছেন? স্যার কটা দিয়ে ক্লাস নেবে? 8টা বেজে গেল স্যার, একটু দেরি দিন ভালো হতো স্যার। একটু গ্যাপ দিচ্ছি স্যার। সুপ্রিমেসি মানে হচ্ছে অধিপত্য আর কি, মানে এই তো স্যার জিকে পড়াতে গিয়ে নন নদী পড়াতে গিয়ে কত কিছু এখানে হয়ে গেল, সেই জন্যই বললাম যে আপনারই অধিপত্য স্যার। আচ্ছা মানে স্যার কি না না স্যার সেরকম কোনো ব্যাপার নাই। না স্যার যথেষ্ট ইনফরমেটিভ আর কি, মানে একটা ক্লাসে আর কি। একদম একদম
মানে একটা নদ নদী পড়াতে গিয়ে ড্যাম থেকে শুরু করে অনেক কিছু আর হয়ে যাচ্ছে। আন্দোলন থেকে শুরু করে সবকিছু হয়ে যাচ্ছে, তো বেশ ভালোই। যে কোনো এক্সামে আর কি একদম হেল্পফুল হয়ে যাবে আর কি, টপ হ্যাঁ লেভেলের আর একদম কি। কম্পিটিটিভ স্যার। স্যার এরকম করে WBCS এর মানে টাইপের ক্লাস হচ্ছে স্যার, একদম হ্যাটস সেই অফ। হয়। না না স্যার, WBCS সাফিসিয়েন্ট নয় স্যার এতে। WBCS এর এর বাইরে কি আসবে স্যার? এর বাইরে আর দেবে বলে মনে হয় না। কোথা থেকে করবে স্যার? আপনি তো সবকিছুই টাচ করে দিচ্ছেন। এবার কি হচ্ছে, নদ নদী পড়তে গিয়ে অনেকটাই কভার হয়ে যাচ্ছে, দিয়ে তাও বলছেন যে স্যার ড্যাম গুলো আরো কভার হবে যখন ওইটা পড়াবো। তার মানে ওই আরেকটা টপিক পড়ানোর সময় আরো ইলেবোরেটলি কমপ্লিট হবে। তার মানে কোথায় থেকে করবে স্যার? যেখান থেকে করবে সবকিছুই তো আমরা করে যাচ্ছি A to Z। A to Z না হলেও মানে করেই 90% হয়ে যাচ্ছে মোটামুটি। হ্যাঁ দেখুন, এর ভিতরেই আসে, বাইরে থেকে আসে না। তবে যেটা মানে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন দেয় আর কি, একটু ঘুরিয়ে বা এদিক ওদিক করে প্রশ্ন দেয় আর কি। স্যার এর আগে যে আপনি মকটা নিয়েছিলেন না, ওই ব্রহ্মপুত্র থেকে যা কোশ্চেন এসেছিল সবগুলোই পেরেছি, কিন্তু সিন্ধু গঙ্গা থেকে ওগুলো রিভিশন করা পারিনি। আচ্ছা, আমি মকটা যেটা বানিয়েছিলাম আর কি, মানে প্রচণ্ড ভেবেই বানিয়েছিলাম আর কি। তো সেই জন্য আমি দেখবেন লিখে দিয়েছিলাম একটু ভেবে ভেবে উত্তরগুলো করবেন আর কি। হ্যাঁ আপনি ঘুরিয়ে দিয়েছিলেন কোশ্চেন কিছু কিছু, মানে ওই কোনটা নয়, কোনটা এর মধ্যে, কোনটা এর উপনদী নয়, বা এরকম টাইপের কোশ্চেন। হ্যাঁ এরকম টাইপের, সেই জন্য বলেছিলাম। কনসেপ্ট ক্লিয়ার ছিল তো তার জন্য পারা গেছিল আর কি। সেটাই। আবার আমি একটা দেখেছিলাম কাপিলি নাকি একটা নদী, কোন হ্যাঁ কোন তীরে অবস্থিত